বিশাখা, দিতি, আরাত্রিকা আর চন্দ্রিমা এরা চারজন ছোটবেলা থেকেই অনেক ভালো বন্ধু। স্বামী সংসার নিয়ে তাদের জীবন ভালোই চলছিল, তবে হঠাৎই তাদের মাথায় এক অদ্ভুত খেলার ভূত চেপে বসে আর শুরু হয় বর যাচাইয়ের নোংরা খেলা। তারা একে অন্যের বরের সাথেই প্রেম করতে শুরু করে, আর এরপর থেকেই ঘটতে থাকে একের পর এক রহস্যময় মৃত্যু। এই খেলায় কি তাহলে কাল হলো তাদের? আর এই মৃত্যুগুলোর পেছনের আসল রহস্য কি? কেই বা করছে এতগুলো খুন? সেই সবই আমরা জানতে পারবো আজকের গল্প গভীর জলের মাঝে। তাহলে চলুন আর দেরি না করে এই সিরিজের কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা চার বান্ধবীকে দেখি। তারা একটা ক্যাফেতে বসে গল্প করছিল। তাদের মধ্যে একজনের নাম চন্দ্রিমা। সে বলে, তাহলে খেলার নিয়মটা আর একবার রিপিট করা হোক। এখন কি সেই খেলা তা তো আমরা পরেই জানতে পারবো। তো সেখানে আর একজন, যার নাম বিশাখা, সে বলে, প্রথমে তো খেলার মতোই শুরু করেছিলাম সবটা, কিন্তু তারপর কি এটা আদৌ খেলা ছিল? আচ্ছা, কোনটা বেশি ইন্টারেস্টিং, নিয়ম মানার খেলা নাকি নিয়ম ভাঙার খেলা? আমরা চেষ্টা করেছিলাম সবটা মেনে খেলার, কিন্তু খেলতে খেলতে কবে যে সবকিছু হাতের বাইরে চলে গেল আমরা বুঝতেই পারলাম না। তখনই সেখানে তার মেয়ে একটা কল রিসিভ করে আর বলে, পুলিশ তোমাকে খুঁজছে কেন মা? পুলিশ কি তোমাকে ধরে নিয়ে যাবে? কে মারা গেল মা? তো এখানে অনেকগুলো প্রশ্ন দিয়েই গল্পের শুরুটা হয়, যার উত্তরগুলো আমরা গল্পের মধ্যেই পেয়ে যাব আশা করছি। তো যাই হোক, দৃশ্য পরিবর্তন হয় আর আমরা একটা ক্যাফে দেখি, যেখানে প্রতি রবিবার এই চার বান্ধবী আসে তাদের বিভিন্ন রকমের গল্প গুজব করতে। সারা সপ্তাহ সংসার সামলানোর পর তারা এই একটা দিনই নিজেদের ছুটি হিসেবে রেখেছে। সেদিন তারা বসে বসে নানা রকমের গল্প করে আর সমালোচনা করে। এতেই তারা বেশ মজা পায়। এইরকমই একটা দিন আজ, অর্থাৎ আজও রবিবার, তাই যথারীতি তারা আসে। তবে আজ চন্দ্রিমা একটু দেরি করেই আসে। আর তিন বান্ধবী চন্দ্রিমাকে দেখে বলে, কি হলো, তার মুখটা এরকম শুকিয়ে আছে কেন? মনে হচ্ছে কিছু একটা খারাপ হয়েছে। তো এখানে আমরা ফ্ল্যাশব্যাকে চন্দ্রিমার সাইড স্টোরি দেখি, যেখানে সে বলে, আজ মাসের চতুর্থ রবিবার। সারা মাসের মধ্যে আমরা রবিবার দিনটাই দেখা করি, সব গল্প বলি, কে কার সাথে সম্পর্কে জড়িয়েছে, কার হাজবেন্ড কাকে চিট করেছে, আর কার বিয়েটা বিচ্ছেদের পথে। তো তারপর আমরা আবারও তার বন্ধুদেরকে দেখি, তারা বেশ হাসছিল। চন্দ্রিমা বলছিল আজ একজনের সংসার ভেঙেছে, তার উপর আজে বাজে কমেন্টসও করছিল। কিন্তু চন্দ্রিমা কখনো ভাবেনি এইসব গল্পের অংশ একদিন সে নিজেও হয়ে যাবে। তো আজ চন্দ্রিমা এসে তার বান্ধবীদের সামনে অনেক কান্নাকাটি করে আর বলতে থাকে তার হাজবেন্ড তীর্থর এক অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে, আর তীর্থ চন্দ্রিমা প্রেগনেন্ট জানার পরও এখন চন্দ্রিমাকে ডিভোর্স দিতে চায়। প্রথম তার তিন বান্ধবী তাকে একটু সহানুভূতি দেখায়, তবে পরে দেখা যায় তাদের একে একে কথা বদলাতে থাকে। ওই যে এতদিনের অভ্যাস, অন্যের পার্সোনাল লাইফ নিয়ে কটূক্তি করার, সেই অভ্যাসের ইফেক্টটা তাদের নিজের বান্ধবীর উপরও পড়ে যায়। সেখানে প্রথমেই দিতি বলে, তুই তোর হাজবেন্ডকে আসলে সামলাতে পারিসনি, সারাদিন তার টাকা নষ্ট করে গিয়েছিস, তো হাজবেন্ড তোকে ছেড়ে যাবে না তো কাকে যাবে? আর এখন এসে এখানে এরকম ন্যাকার মতো কান্নাকাটি করে কোনো লাভ নেই। তারপর বিশাখা বলে, আমার হাজবেন্ডকে দেখ, তার সাহসী হবে না কখনো এই সব ভাবার। হাজবেন্ডদেরকে না এরকম একটু কন্ট্রোল করে রাখা শিখতে হয়, বুঝলি? এরপর আরাত্রিকা বলে, সত্যিটা হচ্ছে তুই খেতে খেতে মোটা হাতি হয়ে গিয়েছিস। আমাদেরকে দেখ, আমরা কত ফিট থাকি, আমাদের হাজবেন্ড কখনো অন্য মেয়ের দিকে ফিরেও তাকায় না, আর এটাই তফাৎ তোর আর আমাদের মধ্যে। তো চন্দ্রিমা তার বন্ধুদের এরকম গিরগিটির মতো রূপ বদলে যেতে দেখে ভেতর থেকে বেশ কষ্ট পায় আর রেগেও যায়। তাই চন্দ্রিমা বলে, তোদের ভেতর তোদের হাজবেন্ডদেরকে নিয়ে অনেক অহংকার, তাই না? কিন্তু একদিন এমন আসবে যে তোদের এই অহংকার ভেঙে শেষ হয়ে যাবে, আর সেদিন বুঝতে পারবি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের সাথে কোনো জিমে যাওয়া বা পার্লারে গিয়ে সুন্দরী হওয়াতেও কোনো লাভ নেই। সুযোগ পেলে সবাই চরিত্রহীন হয়। আমি তীর্থকে সেই ফ্রিডম দিয়েছিলাম, তাকে আমি বেঁধে রাখতে কখনোই চাইনি। আমি সবসময় চেয়েছি সে মুক্ত হয়ে বাঁচুক। কিন্তু তোরা তোদের হাজবেন্ডকে এরকম ফ্রিডম একদিন দিয়ে দেখ, তারপর দেখ তোদের কপাল কিভাবে পড়ে। সবকিছুর মধ্যে সৌন্দর্য আসে না, যে রূপ থাকলেই বিশ্বাস থাকবে আর রূপ না থাকলেই ধোঁকা। আসল বিষয়টাই হচ্ছে মানুষের চরিত্র।
তার যদি চরিত্রটাই খারাপ হয় তাহলে তুই বা তোরা হাজার সুন্দর থেকেও তাকে আটকে রাখতে পারবি না। এইসব কথায় তো তারা তিনজন অনেক রেগে যায়। তাদেরকে চন্দ্রিমার কথাগুলো কাটার মতো আঘাত করে। দিতি বলে, অনেক হয়েছে, তোর এসব আজে বাজে কথা তুই তোর কাছেই রাখতো। তোর কপাল পুড়েছে বলে কি তুই এখন আমাদের হাজবেন্ড নিয়ে যা খুশি তাই বলবি? কতটা চিনিস তুই আমার হাজবেন্ড সুমিতকে? সে ট্রেডিশন মেনে চলা একটা ছেলে, মধ্যবিত্ত ঘরের ছেলে, তাই তার কাছে পরিবার মানেই হলো জীবন। সারাদিন কাজ করে এসে বাড়িতে ছেলেকে পড়ায়, আর এইসব এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের কথায় সে বিরক্ত হয়ে ওঠে। তাই সে যতই সুযোগ পেয়ে যাক না কেন সুমিত কখনো চিটিং করতে পারবে না। আরাত্রিকা বলে, একদম একই রকম আমার হাজবেন্ড অনির্বাণও। সে আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না, আমার জন্য পাগল বললেও কম হবে। তো এরপর চন্দ্রিমা বলে, তাহলে ঠিক আছে, চল একটু খেলা যাক। নিজেদের হাজবেন্ডকে কতটা স্বাধীনতা দিলে তারা আর হাজবেন্ড থাকে না, সেই পরীক্ষাটা করেই দেখ একবার। তো এরপর সে তার বান্ধবীদের বলে, ত্রিকোণ প্রেম করে ফেল তোরা তিনজনই একে অপরের হাজবেন্ডের সাথে প্রেম করা শুরু কর। এটা শুনে তো তারা তিনজনই প্রথমে রাজি হয় না, কিন্তু পরে তাদের ইগো তাদের রাজি করায়। মানে ব্যাপারটা এমন, তারা চন্দ্রিমাকে এটাই বুঝাতে চায় যে তারা এতটাই সুন্দর যে যে কেউ তাদের প্রেমে পড়বে। তবে তাদের নিজেদের হাজবেন্ড অনেক লয়াল তাদের কাছে। তাদের বিশ্বাস অন্যদের হাজবেন্ড ফেসে গেলেও তাদের নিজেদের হাজবেন্ড কখনোই অন্য মেয়েদের প্রেমে পড়বে না। তো এরপর আমরা একটা দৃশ্য দেখি যেখানে তারা তিনজন খুব ভয়ে আছে, কারণ পুলিশ তাদের তিনজনের বাড়ি বাড়ি ঘুরছে, কারণ একটা খুন হয়েছে। এখন কি করে কে খুন হয়েছে সেটা তো আমরা পরেই জানতে পারবো। যাই হোক, এরপর আমরা দেখি চন্দ্রিমা তাদেরকে খেলার নিয়ম বলে দেয়। এই খেলায় বিশাখা প্রেম করবে দিতির হাজবেন্ডের সাথে, দিতি করবে আরাত্রিকার হাজবেন্ডের সাথে, আর আরাত্রিকা করবে বিশাখার হাজবেন্ডের সাথে প্রেম। এই খেলায় একে অপরের হাজবেন্ডের সাথে প্রেম করা যাবে, কিন্তু নিজেরা সিরিয়াস হতে পারবে না, সত্যিকারের ভালোবাসা যাবে না, কারণ বন্ধুদের ঘর ভাঙা এই খেলার কোনো লক্ষ্য নয়। আর এই সব কিছু করতে হবে 1 মাসের মধ্যেই। প্রতি রবিবার দেখা করা হবে, আর এই খেলার রেফারি হবে চন্দ্রিমা। তাই খেলার সমস্ত আপডেট রবিবারেই নেওয়া হবে, এবং সেখানে সবাইকে সত্যিটাই বলতে হবে, মিথ্যা অ্যালাউ না। তো তারপর তারা তিনজনেই খেলায় রাজি হয় আর বলে, আমাদের একটা শর্ত, যত পারো সিডিউস করার চেষ্টা করো, কিন্তু আমাদের হাজবেন্ডকে টাচ করা যাবে না, দূর থেকে যা করার করতে হবে। তো তারা তিনজনই এই শর্তে একমত হয়। তো এই খেলার ভেতরেই আবার আমরা কিন্তু একটা খুনের দৃশ্যও দেখব, যা নিয়ে বেশ টানা হেচড়া চলবে। আর সেই খুনটা হয়েছে চন্দ্রিমার। তো পুলিশ একে একে তার সব বান্ধবীদের কাছেই যায়, আর তাদেরকে গিয়ে জিজ্ঞেস করে তাদের কি মনে হয় সত্যিই কি চন্দ্রিমা নিজেকে শেষ করে দেওয়ার মতো মেয়ে, নাকি তাকে কেউ খুন করেছে। তো এবার তারা তাদের মতো নানান কাহিনী বলা শুরু করে। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি পরের দিনে আবার তারা যে খেলা খেলার কথা বলে সেটাকে বেপাত্তা করে দেয়। চন্দ্রিমা কল করে তাদেরকে জিজ্ঞেস করে তাদের হাজবেন্ড কাল রাতে কি দেরি করে ফিরেছে। তো তখন দেখা যায় হ্যাঁ, সত্যিই তো কাল রাতে তারা দেরিতেই এসেছে। এখন চন্দ্রিমা বলে, দেখলি তো খেলা শুরু হয়ে গিয়েছে, কিন্তু তুই শুধু পেছনে পড়ে আছিস। তো আসলে এই এক কথা চন্দ্রিমা তিনজনকে কল করে করে বলেছে, কারণ সে আসলে তাদেরকে এই খেলার জন্য উস্কে দিতে চেয়েছে। আসলে তো রাতের বেলা সেই এই তিনজনের হাজবেন্ডকে ডেকে নিয়েছিল, আর তাদেরকে নিজের কষ্টের গল্প বলে সময় পার করেছে, হেল্প চেয়েছে, যেন তারা তীর্থকে একটু বুঝায় যে সে যেন চন্দ্রিমাকে ডিভোর্স না দেয়। তো এই তীর্থই হচ্ছে চন্দ্রিমার হাজবেন্ড। যাই হোক, তো চন্দ্রিমা এখন তার 3 বন্ধুকে এমনভাবে এই বিষয়টা উপস্থাপন করেছে যেন তারা মনে করে অন্যরা তো খেলছে, তাহলে আমি কেন বসে থাকবো, আমিও তার হাজবেন্ডের সাথে প্রেম করে দেখিয়ে দিব। তো এবার এদের তিনজনের খেলা শুরু হয়ে যায়। আরাত্রিকা বিশাখার হাজবেন্ড ধ্রুবকে কল করে আর বলে তার খুব পার্সোনাল দরকারে তাকে একটু প্রয়োজন। ধ্রুব বলে তাদের বাড়ি চলে আসতে, সেখানেই কথা বলে নিবে, কিন্তু আরাত্রিকা বলে না না, এটা বিশাখাকে জানাতে দেওয়া যাবে না, এ কথা একমাত্র আমি আপনার সাথেই শেয়ার করতে চাই। তো তারপর ধ্রুব রাজি হয় তার সাথে দেখা করতে। ওইদিকে বিশাখাও সুমিতকে কল করে আর বলে তার একটা পার্সোনাল দরকারে সুমিতের সাথে দেখা করতে হবে। সুমিত বলে আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই দেখা করব, আর দিদিকেও জানাই। বিশাখা বলে না না, দিদিকে বলা যাবে না, একমাত্র আপনাকেই বলতে চাই। তো এইরকম করে তিনজনই তাদের তিনজনের হাজবেন্ডকে ডেকে নেয় আর খুব সুন্দর করে সাজুগুজু করে আসে। এরপর তারা অপেক্ষা করে একটা সুযোগের,
যাতে করে তাদের পাতা ফাঁদে মাছ আপনা আপনি এসে ধরা দেয়। তো এদিকে দৃশ্য আসে বর্তমানে, অর্থাৎ চন্দ্রিমার মৃত্যুর কাহিনীতে। সেখানে সকাল সকাল পুলিশ কল করে জানায় তারা যে ইনফরমেশন দিয়েছিল যে তীর্থের রিলেশনশিপ ছিল অন্য মেয়ের সাথে আর তাকে নিয়েই বেশি ডিস্টার্ব থাকতো চন্দ্রিমা, এইসব তো আরো আগেই শেষ। আর তার এই রিলেশনশিপ তো আপনাদের হাজবেন্ডই ছাড়িয়েছে। এরপর তীর্থ ক্ষমাও চেয়ে নিয়েছিল চন্দ্রিমার থেকে। তাহলে এই সব কিছুর পরও চন্দ্রিমা কেন মরতে যাবে? এরপর এই নিয়ে আরাত্রিকা দিতি আর বিশাখাকে কল করে আর জানায় পুলিশ এখন আর তীর্থদাদাকে সন্দেহ করছে না খুনের জন্য, কারণ তার যে রিলেশনশিপ ছিল সেটা চন্দ্রিমা বেঁচে থাকতেই শেষ করে দিয়েছিল আমাদের হাজবেন্ডরা মিলে। দিতি বলে তাহলে চন্দ্রিমাকে কে খুন করলো? আরাত্রিকা বলে তুই নিশ্চিত যে তুই না? দিতি বলে কেন, তুই কি মারতে পারিস না? বিশাখা তখন রেগে বলে এই প্লিজ তোরা থামতো, এসব মোবাইলে কথা বলার জিনিস না, আমাদেরকে আগে জানতে হবে চন্দ্রিমা বিল্ডিং এর ছাদে কেন উঠেছিল। তো যাই হোক, এরপর বিশাখা সুমিতকে এসে ধ্রুবর নামে মিথ্যা কথা বলে যে আগে ধ্রুব কম মারত, কিন্তু আজকাল তো তার সীমারেখা পেরিয়ে গেছে, সে আমাকে দিন রাত টর্চার করছে, আমি এইসব আর সহ্য করতে পারছি না। সুমিত এইসব কথা শুনে বেশ অবাক হয়, সে তো বিশ্বাসই করতে পারছে না যে ধ্রুব কখনো এইসব কাজ করতে পারে। সুমিত বলে তুমি কি এইসব কথাগুলো তোমার বান্ধবীদেরকে বলনি? বিশাখা বলে কি বলছো, দিতিদের জানাবো? সে তো দিতিদের কাছে রীতিমতো হিরো, কারণ ধ্রুবর টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই, সে বড় বড় ইভেন্টের টিকিট কেটে পাঠায় দিতিদের, তাই তাদের কাছে ধ্রুবর ব্যাপারে কিছু বলেও লাভ নেই। সুমিত বলে দিদির কাছেও সে হিরো? বিশাখা বলে হ্যাঁ সে হিরো। কেন, আপনি এত বছর তার সাথে সংসার করেও জানতে পারলেন না? সুমিত বলে না, আসলে আমি তো তার কাছে একজন হেরে যাওয়া মানুষ। তো এরকম করেই দিতি আর আরাত্রিকা তাদের নিজেদের হাজবেন্ডের নামে বদনাম করে ভালো হতে চায়, তবে তার সাথে সাথে তারা তাদের বান্ধবীদেরও বদনাম করে, যেমনটা বিশাখা করেছে দিতির নামে। ঠিক সেরকম করেই দিতি অনির্বাণকে আরাত্রিকাকে নিয়ে খারাপ কথা বলেছে, যে আরাত্রিকা তাদের বেডরুমের সবকিছুও তাদের সাথে মজা করে শেয়ার করে আর বলে হাজবেন্ডদেরকে এইভাবে কন্ট্রোল না করলে তারা হাত থেকে বেরিয়ে যায়। আমি তাই চাই আপনি আমাকে একটু এই বিষয়টা শিখিয়ে দিন, কারণ আপনি তো আরাত্রিকার সাথে এনজয় করেন এগুলো। অনির্বাণ বলে কি এইসব কথাবার্তা আরাত্রিকা শেয়ার করে মজা নেয়? সে আমাদের বেডরুমের কথাবার্তা কি করে বাইরে বলতে পারে? সে আমার সাথে এরকম কাজ করলো কিভাবে? দিতি বলে আম সরি অনির্বাণ দাদা, আমি আসলে এইসব বলতে চাইনি, কিন্তু আপনার আর আমার সমস্যাটা তো এক, তাই বলতে বাধ্য হয়েছি। অনির্বাণ তখন বলে আমিও তোমাকে কোনো হেল্প করতে পারবো না, কারণ আমিও একই সমস্যাতে আছি। আমি একদম সহ্য করতে পারি না আরাত্রিকার সেই টর্চারগুলো, সে আমার উপর হিংস্র প্রাণীর মতো ঝাঁপিয়ে পড়ে আর আমি সেগুলো সহ্য করি, কারণ আমি আরাত্রিকাকে ভালোবাসি। আর সেই আরাত্রিকাই বলছে এইসব আমাকে কন্ট্রোলে রাখতে করে সে। বাহ! দিদি তখন অনির্বাণের এই কষ্টের সুযোগ নিয়ে বলে যাই হোক, আমাদের দুইজনের একটা বিষয় তো মিল আছে, আমরা তাহলে আজ থেকে দুঃখ শেয়ার করারই পার্টনার হয়ে গেলাম। এই কথা বলেই সে অনির্বাণের হাতে টাচ করে, আর তারপর তার মনে পড়ে সে তো তারই বলা রুলস ভেঙে ফেলেছে, অর্থাৎ কাউকে টাচ করা যাবে না এমন কথা ছিল। দিদি তখন বলে আমি যে এই রুলস ভেঙে ফেলেছি তা কাউকে বলা যাবে না, আর আমি আশা করছি বাকিরাও এই কাজ করেনি। অন্যদিকে আরাত্রিকা তার হাজবেন্ডের নামে যা ইচ্ছা তাই দোষারোপ দেয়, বেচারা নির্দোষ থাকা সত্ত্বেও। আর এরপর সে খারাপ বানায় বিশাখাকে। সে বলে বিশাখা তো বলে আপনাকে সে কন্ট্রোল করে সব সময়, হিসাবের কাজে আপনাকে ব্যস্ত রেখে, না হলে আপনি হয়তো অন্য কিছুতে জড়িয়ে পড়বেন। সে বিশ্বাসই করে না আপনাকে, তাই আপনাকে কন্ট্রোল করে রাখতে চায়। আমাদের কষ্ট এক ধ্রুব দাদা, আর এখানে ধ্রুব বেশ কষ্টই পায় আর বলে আমি হিসেব করি, কারণ এইসব বিশাখা পছন্দ করে আর আমি তাকে ভালোবাসি, তাই নিজের উপর সব কাজের বোঝা নিয়ে নিয়েছি। কিন্তু সে যে এইসব কন্ট্রোল করতে করছে তা সত্যি আমি জানতাম না। তুমি আমাকে এইসব বলে আমার চোখ আজ ঠিকই খুলে দিয়েছ। এরপর এখানে ইচ্ছে করেই আরাত্রিকা গ্লাস ভেঙে ফেলে, তখন ধ্রুব আরাত্রিকার হাত ধরে সেখান থেকে নিয়ে আসে, যদি তার পায়ে কাঁচ ফুটে যায় সেই জন্য। ওইদিকে একই কাজ করে বিশাখা, আর তাকেও হাত ক্লিন করে দেয় সুমিত। তো এরকম করে তাদের প্রথম মিটিংয়েই তিনজন হাজবেন্ডের তাদের বউকে নিয়ে ভাবনা চিন্তাকে উথাল পাথাল করে দেয় এই তিন বান্ধবী। তো
তো রাতে তিনজন হাজবেন্ডই এসে তাদের স্ত্রীকে বলে তাদের মাথা ব্যথা করছে, তাই তারা আজ ঘুমিয়ে পড়বে। কিন্তু তাদের বউরা যখন ঘুমিয়ে পড়ে তখনই ধ্রুব, অনির্বাণ আর সুমিত জেগে যায় আর সেই সব নিয়েই ভাবতে থাকে। অন্যদিকে যখন আজ আবারও ক্যাফেতে আসে তারা, তখন কিন্তু চন্দ্রিমা মৃত। আর সেখানকারই একজন ওয়েটার যার নাম সুরেশ, সে এসে জিজ্ঞেস করে আপনাদের আর একজন বান্ধবী কি আজ আসবে না? তারা বলে না, কারণ সে মারা গেছে, সে আর কখনোই এইখানে আসবে না, আসতে পারবেই না। এই কথা শুনে সুরেশ খুব উত্তেজিত হয়ে পড়ে আর কান্না করে বলে না না, এটা হতে পারে না, সে মরতে পারে না, সে অবশ্যই বেঁচে আছে, সে মরতে পারে না। তারপর বাইরে এসে যখন তারা তিনজন জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি কান্নাকাটি করছো কেন, তখনই জানা যায় যখন চন্দ্রিমার তার হাজবেন্ডের কারণে মন ভেঙেছিল তখন থেকেই তাকে মানসিকভাবে সাপোর্ট দিত সুরেশ, যার পর তাদের মধ্যে ধীরে ধীরে সম্পর্ক হতে শুরু করে। আর সুরেশ এইসবকে সত্যিকারের ভালোবাসা বলেই আখ্যায়িত করে। তারপর এখানে তারা তিনজন চন্দ্রিমাকে নিয়ে অনেক উল্টোপাল্টা কথাবার্তা বলে, কিন্তু সুরেশ বলে আপনারা এইসব বুঝতে পারবেন না, তাই বাদ দিন। তো তারপর সে তার কাজে চলে যায়। আর এরা তিনজন বলে শেষে কিনা চন্দ্রিমা একটা সামান্য ওয়েটারের সাথে রিলেশনশিপে ছিল। তো এরপর তারা আবারও বসে পড়ে আজ সমালোচনা করতে সুরেশ আর চন্দ্রিমার সম্পর্ক নিয়ে। কেমন বান্ধবী এরা, চিন্তা করুন। মেয়েটা মারা গেছে, তাকে নিয়েও সমালোচনা করতে ছাড়ছে না। যাই হোক, তো সেখানে আরাত্রিকা বলে আমার মনে হচ্ছে এই ছেলের মধ্যে নিশ্চিত কিছু সমস্যা আছে। দিতি বলে আমি বলবো কি ছিল, আসলে চন্দ্রিমা ধনী, এটা সুরেশ জানতো, তাই চন্দ্রিমার যখন মন ভেঙেছিল তখন সে সেটার সুযোগ নেয়। তারপর সে চন্দ্রিমাকে পটিয়েছে যাতে করে সে দামি দামি গিফট পায়, আর চন্দ্রিমাও কিছুদিন সময় কাটিয়েছে তার সাথে। তারপর যখন তীর্থদাদা তার রিলেশনশিপ থেকে বেরিয়ে এসে চন্দ্রিমার কাছে ক্ষমা চাইল, তখন চন্দ্রিমা সুরেশকে ছেড়ে দিল। আর সুরেশ সেই রাগে চন্দ্রিমাকেই ছাদ থেকে ধাক্কা দিয়ে দেয়। বিশাখা বলে তার মানে তুই বলছিস আজ যে সে কান্নাকাটি করলো সেটা নিতান্তই লোক দেখানো? দিতি বলে অবশ্যই, কারণ তার মতো মেয়েকে কোন ছেলে পছন্দ করবে? এরা তো এমন ফ্রেন্ড যারা নিজেরাই নিজের ফ্রেন্ডের বডি শেমিং করে। এমন বন্ধু থাকার থেকে একা থাকা অনেক ভালো। যাই হোক, আরাত্রিকা বলে কেন রে, এই কথা কেন বলছিস? ওই সুন্দর দেখতে ছেলেটা তোকে রেখে চন্দ্রিমাকে পছন্দ করেছে বলে তোর কি হিংসে হচ্ছে? দিতি বলে কেন, তোর হচ্ছে না? তুই তো দাবি করিস তুই আমাদের সবার থেকে বেশি সুন্দর, তাহলে তোকে রিজেক্ট করে চন্দ্রিমাকে পছন্দ করলো কেন? বিশাখা তখন বলে এই তোরা থাম তো, এখন এই সব বলে ঝগড়া করার সময় না, আমাদের আগে ভাবতে হবে এই সুরেশের ব্যাপারে আমরা পুলিশকে বলবো কিনা। দিতি আর আরাত্রিকা বলে হ্যাঁ অবশ্যই বলবো, কারণ দিতি যা বলল তা তো সত্যিও হতে পারে, কে বলতে পারে সুরেশই হয়তো চন্দ্রিমাকে ছাদ থেকে ফেলেছে। তো আসলে এরা তিনজনই সুরেশের সাথে ফ্লার্ট করত, কিন্তু সুরেশ তাদেরকে যে পাত্তা না দিয়ে শেষে তাদের নজরে অসুন্দর বান্ধবী চন্দ্রিমাকে পছন্দ করলো, সেই জন্য এই তিনজন সুরেশের উপর খুব রেগেছিল। আর তারা এই রাগের বদলা নিয়েই ছাড়বে এমন একটা ব্যাপার। তো এরপর কল করে আরাত্রিকা পুলিশকে বলে আমরা তিনজনই একজনকে সন্দেহ করছি, তাই আপনি একটু আমাদের সাথে দেখা করুন, তার ব্যাপারে বিস্তারিত বলছি। পুলিশ বলে কেন, এখন আবার কাকে দোষ দিতে চাচ্ছেন? আপনাদের তো কথাবার্তার কোনো ঠিক নেই, তাও আমি আসব, দেখব যে আপনারা নতুন কাকে পেয়েছেন। তো অন্যদিকে সুরেশ এসে এদেরকে উল্টো ব্ল্যাকমেইল করে। সুরেশ বলে আমি সব জানি আপনাদের খেলা সম্পর্কে, আমাকে চন্দ্রিমা সব বলে গিয়েছে, আর সে বলেছে আপনারা হেরে গেলে পাগল হয়ে যাবেন, যেই খেলায় নেমেছেন তাতে আপনাদেরই হার হবে, তাই আমি যেন আপনাদের মন থেকে কখনোই তাকে ভুলতে না দেই। এখন তো তারা তিনজনই বেশ ভয় পেয়ে যায়। আর দিতি বলে মানে তুমি আমাদের খেলা সম্পর্কে কতটা কি জানো? সুরেশ বলে আমি সবটা জানি, আমি তো বললাম চন্দ্রিমা আমাকে বলে গিয়েছে সব। আর আপনারা তো পুলিশকে কল করেছেন তাই না? তো পুলিশ আসলে কি বলবেন ভেবে দেখেছেন? কারণ আমাকে পুলিশ যখন যা জিজ্ঞেস করবে আমি কিন্তু ঠিক তাই তাই বলে দিব, সমস্তটা বলবো, আমাকে চন্দ্রিমা যা যা বলেছে সব। কারণ আমিও তো জানতে চাই চন্দ্রিমা কি করে হঠাৎ করে এভাবে মারা গেল। আমি যতটুক মিশে জেনেছি ও নিজেকে মেরে ফেলার মতো মেয়ে নয়। তো এবার তো তারা তিনজনই বিপাকে পড়ে যায়, কারণ পুলিশকে তো তারা অলরেডি চলে আসার জন্য বলে দিয়েছে। আর পুলিশ যদি এবার সত্যিই আসে তখন তারা সুরেশের কথা কি বলবে? কারণ তারা যদি সুরেশের কথা বলে তাহলে তো তিনজনই ফেঁসে যাবে, তাই সুরেশকে ফাঁসানোর চিন্তাও মাথায় আনা যাবে না। তাই তারা এখন ঠিক করে যে তারা আর কাকে ফাঁসাবে। এই নিয়ে তারা তিনজনই খুব চিন্তায় পড়ে যায় যে এখন তারা কি করতে পারে।
অন্যদিকে আমরা দেখি বিশাখা আসে চন্দ্রিমার বাড়িতে। সে চন্দ্রিমাকে শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছে, কিন্তু এখানে এক অদ্ভুত জিনিস দেখা যায় যে তীর্থ বিশাখার সাথে তার প্রেমিকার মতো আচরণ করছে। আর বিশাখাও তীর্থকে বলে, তীর্থ দেখো, দেয়ালেরও কিন্তু কান আছে, এখানে নয়, চুপ থাকো। অর্থাৎ তীর্থের সেই গার্লফ্রেন্ডটা অন্য কেউ নয়, বরং বিশাখাই ছিল। ফ্রেন্ডই তার ফ্রেন্ডের সাথে এভাবে বিশ্বাসঘাতকতা করলো। তো বিশাখা ভেতরে গিয়ে তার গিল্টি থেকেই হয়তো কল্পনা করে যে চন্দ্রিমা তার উপর হাসছে। আর এই বিকট হাসির শব্দ সহ্য করতে না পেরে বিশাখা বাইরে চলে আসে আর দ্রুত নিজের মুখ ধুয়ে নেয়। তখন সে খুবই অশান্ত হয়ে পড়ে। এরপর তারা তিনজন আবারও ক্যাফেতে বসে আর ভাবতে থাকে যে পুলিশকে তারা এবার কি বলবে। তাদের মাথায় তো এখন কিছুই আসছে না। দিতি বলতে থাকে, আমরা কি করব? এই সুরেশকে তো আর কিছুই বলা যাবে না, সে তো উল্টো আমাদেরকেই ফাঁসিয়ে দিবে। আরাত্রিকা বলে, আমি যে বলে দিলাম পুলিশকে আমরা তিনজনই একজনকে সন্দেহ করি, তবে এখন কি বলবো, কার নাম বলবো? আরাত্রিকা বলে, তাহলে কি এ ছেলেটা বেঁচে যাবে? আমরা কিছুই করব না? বিশাখা বলে, আমরা করব, তবে এখন না। এখন ভাবতে হবে যে আমরা কাকে দোষারোপ দিব। দিতি বলে, এই আছে তো একজন, ওই যে তীর্থদাদার গার্লফ্রেন্ড। আরাত্রিকা বলে, হ্যাঁ, এটা কিন্তু ভালো হবে। আমরা বলবো তীর্থদাদার সাথে সম্পর্ক ভেঙে যাওয়াতে তার গার্লফ্রেন্ড বৃন্দা এইসব করেছে রাগ করে। তখনই বিশাখা বলে, কি বলছিস কি? যাকে আমরা চিনি না জানি না তার নামে এইসব কি করে বলবো? তারপর যদি আমরাই উল্টো ধরা পড়ে যাই তখন? তাই এইসব করা যাবে না। দিতি আর আরাত্রিকা বলে, তাহলে আর কি করব আমরা? বিশাখা বলে, 1 মিনিট, আমাকে আগে একটু ভাবতে দে, তারপর দেখছি কি করা যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা বিশাখাকে গাড়িতে দেখি। সে বলে, আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম যখন তারা তীর্থর গার্লফ্রেন্ডকে দোষারোপ করার কথা বলেছে, কারণ কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসলে তো সমস্যা, তাই না? আসলে বৃন্দা বলতে যে কেউ নেই তাও নয়, বৃন্দা তীর্থের কলিগ, আর তার উপর তীর্থের সাথে বৃন্দার বেশ কয়দিনেরই প্রেম। আসলে আমাদের সম্পর্কটা ধামাচাপা দিতেই তীর্থ প্রথমে বৃন্দার সাথে প্রেমের অভিনয় করে, তারপর ব্রেকআপ করে, যাতে করে কখনো যদি চন্দ্রিমার সাথে তার দেখা হয় তাহলে যেন চন্দ্রিমা এটাকেই সত্যি মনে করে যে তীর্থের আসলেই বৃন্দার সাথে সম্পর্ক ছিল। তবে সে সেই সম্পর্ক বেশি দিন টিকিয়ে রাখেনি, শুধুমাত্র চন্দ্রিমার জন্য। তো বিশাখা তখন বলতে থাকে, তবে বৃন্দার মতো একজন নির্দোষ মেয়েকে কি করে এইসবের মধ্যে ফাঁসিয়ে দিব বলুন তো? আসলে এই সব দোষ হচ্ছে ওই তীর্থের। সে আমাকে না জানিয়ে ডিভোর্সের কথাটা কেন বলতে গিয়েছিল চন্দ্রিমাকে? যাই হোক, এরপর আমরা খেলা শুরু হওয়ার 2 দিন পরের দৃশ্য দেখতে পাই, যেখানে বিশাখা এসে তীর্থকে বলে, তুমি নাকি চন্দ্রিমাকে বলেছ তার থেকে ডিভোর্স চাও, আর এটাও বলেছ তুমি তোমার গার্লফ্রেন্ডকে বিয়ে করবে। তো এই গার্লফ্রেন্ডটা কে? হ্যাঁ, কারণ আমি তো তোমাকে এইসব কিছুই বলিনি। তীর্থ বলে, আরে রাগ কেন করছো? আমি আসলে মুক্তি চাই তার থেকে, কারণ আমার তাকে আর সহ্য হয় না। বিশাখা তখন বলে, দেখো, ভালোই ভালোই চন্দ্রিমার সাথে সবটা মিটিয়ে নাও, কারণ আমি কিন্তু তোমাকে বিয়ে করতে পারবো না। ধ্রুবকে ছাড়া আমার পক্ষে সম্ভব না। আমি ধ্রুবের সাথেই থাকবো। কত সুন্দর তো আমাদের সম্পর্কটা 1 বছর ধরে চলছিল, তাহলে এইসব কেন করলে মাঝখানে? তাই আমি বলছি চুপচাপ সবটা ঠিক করে নিবে, না হলে কিন্তু আমাদের সম্পর্ক থাকবে না। তো আসলে তীর্থ ক্ষমা চেয়েছিল চন্দ্রিমার কাছে শুধুমাত্র এই বিশাখার কথায়, সবটাই ঠিক হয়ে যেত। কিন্তু মাঝখানে এই একটা খেলা আর একটা খুন, সবটা কেমন যেন গোলমেলে হয়ে যায় বিশাখার কাছে। এদিকে আরাত্রিকা বলে, আমার সন্দেহ হচ্ছে অনির্বাণের উপর, কারণ সে আর আগের মতো নেই, কেমন যেন অদ্ভুতভাবে বদলে যাচ্ছিল। তার ওই গরিব হাজবেন্ডকে নিয়ে তার সন্তুষ্ট থাকারও কথা না, তাই হয়তো সে অনির্বাণকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। তো এখানে সে আসলে দিতির কথা বলছিল, কারণ দিতিই তো অনির্বাণের সাথে প্রেমের অভিনয় করছিল। যাই হোক, এরপর দেখা যায় আরাত্রিকা আর বিশাখা একসাথে দেখা করে। তো সেখানে আরাত্রিকা বলে, দিতি কিন্তু কোনো রুলস মানছে না, সে জানি না কি করছে, কিন্তু অনির্বাণ বদলে যাচ্ছে। তো সে বিশাখাকে বলে, শোন, তুই কিন্তু ওর হাজবেন্ডকে ছাড়িস না, তুই তোর মতো খেল, বুঝতে পারলি? বিশাখা বলে, না রে, আমি সুমিতার সাথে এরকম কিছুই করতে পারবো না, সে খুব ভালো একজন মানুষ, কিন্তু আমি যদি করিও, তুই যে ধ্রুবর সাথে সেরকম কিছু করবি না তার কি বিশ্বাস? আরাত্রিকা বলে, কি তুই আমাকে বিশ্বাস করিস না? বিশাখা বলে, জানি না, সন্দেহ তো হচ্ছেই, কারণ ধ্রুবও বদলে যাচ্ছে, তার আচরণের অনেক বড় একটা পরিবর্তন এসেছে। কি করছিস তুই তার সাথে? তারপর আর আরাত্রিকা কিছুই বলে না। এরপর দ্বিতীয় বলে, সুমিত বদলে বদলে যাচ্ছে, এখন সে আমার থেকে দূরে দূরে থাকতেই পছন্দ করে,
আর আমার মাথায়ও শুধু অনির্বাণ আর অনির্বাণই ঘোরে। তারপর দেখা যায় অনির্বাণ আর দিতি আজ আবারও দেখা করেছে। সেখানে অনির্বাণ দিতিকে বলে, তুমি ঠিক আছো তো, নাকি আবারও সুমিত কিছু করেছে? দিতি বলে, একই রকম আছে সব, কিন্তু এইবার আমি আপনার কথা ভেবে সবটা সহ্য করে নিয়েছি। আমার মনে হচ্ছিল আপনি বলছেন দিতি আমি তো সহ্য করেছি, তাহলে তুমিও পারবে। অনির্বাণ বলে, না দিতি, আমি আর পারছি না, আমি আর এসব সহ্য করতে পারছি না। সত্যিটা জানার পর তো আমি কিছুতেই আরাত্রিকার কাছে ফিরে যেতে পারবো না। তারপর ওইদিকে আরাত্রিকা সহ বিশাখাও একই কাজ করে, আর তারা দুইজনও সুমিতা ধ্রুবের মন নষ্ট করে ফেলে তাদের স্ত্রীর প্রতি। এখন ধ্রুব খুব বিরক্ত বিশাখার প্রতি, আর সুমিতও খুব রেগে আছে দিতির প্রতি। তাদের তিনজনের চালই কাজে এসে যায়। তো তারপর আজ তাদের দেখা করার কথা পুলিশের সাথে। তারা সেই মতোই আসে দেখা করতে চন্দ্রিমার বাড়িতে, কিন্তু এখানে এসেই তারা তিনজন চুপ করে থাকে। পুলিশ বলে, নিজেরাই তো কল করে বড় বড় কথা বললেন, তাহলে এখন চুপ কেন, কিছু কি বলবেন? আরাত্রিকা বলে, আসলে যাকে আমরা ক্রিমিনাল ভেবেছিলাম তার প্রতি আমরা এখনো নিশ্চিত না, কারণ তার বিরুদ্ধে আমাদের হাতে কোনো প্রমাণ নেই, তাই খামোখা সন্দেহ করে তো আর কারো কথা বলাটা ঠিক না, তাই না? তীর্থ বলে, কেন ঠিক না? তোমরা আমাকে তো সন্দেহ করেই বলেছিলে কোনো প্রমাণ ছাড়া, তাহলে এবার বলতে সমস্যা কি? পুলিশ বলে, আপনারা নাম বলে দিন, বাকি প্রমাণ আমরা জোগাড় করে সবটা দেখে নিব। এরপর অনেক জোরাজুরি করার পর তারা বৃন্দার কথাই বলে, যে আমরা বৃন্দাকে সন্দেহ করেছিলাম যে হয়তো তার আর তীর্থদাদার রিলেশনশিপ ভেঙে যাওয়াতে সে রাগে কিছু একটা করেছে, কিন্তু না, আসলে সে হয়তো কিছুই করেনি। তো তখনই সেখানে আসে সুরেশ, আর এখানে সুরেশকে দেখে তো তাদের তিনজনেরই গলা শুকিয়ে যায়, কারণ যদি সুরেশ তাদের সেই খেলার ব্যাপারে কিছু একটা বলে দেয় তাহলে তো সব শেষ। তাদেরকে আর কেউ পুলিশের হাত থেকে বাঁচাতে পারবে না, পুলিশ তাদেরকেই সন্দেহ করবে। তাই তারা ঠিক করে সুরেশকে কথা বলতে দিবেই না। তো তীর্থকে পুলিশ অফিসার বলে, আপনার স্ত্রীকে খুব ভালো করে চিনত এই সুরেশ, আর সে কিছু বলবে এই তিন বান্ধবীর সম্পর্কে। তীর্থ বলে, মানে কে এই ছেলে, তোমরা কি চেনো তাকে? আরাত্রিকা বলে, হ্যাঁ চিনি আমরা, কিন্তু আমার মনে হয় এখন আপনার ওকে চেনাটা ঠিক হবে না, আর তাকে আপনি চিনলে চন্দ্রিমার ছবিটা আপনি আর দেয়ালে টাঙাতে পারবেন না। দিতি বলে, হ্যাঁ তীর্থ দাদা, আর এত ধূপকাঠি দিয়ে চন্দ্রিমার মৃত্যুর শোকও পালন করতে পারবেন না আপনি। তীর্থ বলে, কি সব হেয়ালি করে কথা বলছো তোমরা, সোজাসুজি করে কেন বলছো না কিছু? এরপর সে সুরেশকে বলে, আর এই ছেলে কে তুমি, কি বলতে এসেছো এখানে? বিশাখা বলে, ও হচ্ছে সুরেশ, আমরা যেই রেস্টুরেন্টে যেতাম সে সেখানেই কাজ করত, তার সাথে চন্দ্রিমার রিলেশনশিপ ছিল। এই কথা শুনে তো বেশ রেগে যায় তীর্থ, আর সে তাকে অনেক মারধর করতে শুরু করে। তারপর সুরেশ বলে, আপনি অন্যের স্ত্রীর সাথে থাকলে সমস্যা নেই, কিন্তু নিজের স্ত্রী থাকলেই সমস্যা। আপনি রিলেশনশিপ করলে সমস্যা নেই, আর স্ত্রী করলেই যত সব সমস্যা। তখন আরাত্রিকা বলে, দেখলেন অফিসার কত বড় মিথ্যাবাদী, আমরা সবাই জানি তীর্থদার গার্লফ্রেন্ড সিঙ্গেল, তাহলে বিবাহিত কি করে হবে? সে বিবাহিত মেয়ের কথা কি করে বলছে? পুলিশ অফিসার বলে, হ্যাঁ তাই তো, আমি তো কথাও বলেছি তার সাথে, সে তো সিঙ্গেল। বিশাখা বলে, আমার তো মনে হচ্ছে এই ছেলেই খুন করেছে চন্দ্রিমাকে শুধুমাত্র টাকার জন্য। তো এইরকম যার যা মুখে আসছিল তাই বলে যাচ্ছিল, যাতে করে তারা যে কোনোভাবেই সুরেশের মুখটা বন্ধ রাখতে পারে। কিন্তু পুলিশকে সুরেশ বলে, স্যার আমি আপনাকে সবটা সত্যি বলবো, কিন্তু এখানে না, আপনি আমাকে পুলিশ স্টেশনে নিয়ে যান। তো তারপর পুলিশ তাকে বলে, তা তুই গাড়িতে গিয়ে বস, আমি আসছি। এরপর পুলিশ তাদের তিনজনকে বলে, যেই রাতে মারা যায় চন্দ্রিমা সেই রাতে আপনারা কোথায় ছিলেন? তারা তিনজনই বলে, বাড়িতে। পুলিশ বলে, আপনারা যে বাড়ি ছিলেন তার প্রমাণ কি আপনাদের হাজবেন্ড? আরাত্রিকা বলে, না না, সে তো বাড়ি ছিল না। তখন দিতি আর বিশাখাও বলে যে তাদের হাজবেন্ডও বাড়িতে ছিল না। এই সব শুনে তো পুলিশ একটু শকড হয় আর জিজ্ঞেস করে, অদ্ভুত ব্যাপার, একই রাতে তিনজনের হাজবেন্ড বাড়ি ছিল না, এটা কেমন কথা? তো আসলে সেই রাতে তাদের তিনজনের হাজবেন্ডই তিনজনের সাথে দেখা করতে এসেছিল, অর্থাৎ দিতির সাথে আসে অনির্বাণ দেখা করতে, বিশাখার সাথে সুমিত, আর আরাত্রিকার সাথে ধ্রুব, যে কারণে সেই রাতে তারা 6 জনই ছিল বাড়ির বাইরে প্রেম করতে ব্যস্ত। তো যাই হোক, এরপর পুলিশ অফিসার সুরেশকে জিজ্ঞেস করে যে সে কি বলতে চাইছে। তখন সুরেশ জানায়, চন্দ্রিমা আমাকে একটা খেলার ব্যাপারে বলেছিল, যাকে সে বলে ডেডলি গেম। তো এরপর এখানে সুরেশ আর কি বলে তা আমাদেরকে দেখানো হয়নি, হয়তোবা পরেই জানা যাবে। তো এইদিকে তারা তিনজন বেশ টেনশনে ছিল যে আজ তো সুরেশ সব বলেই দেবে, কিন্তু যদি পুলিশ তাদের হাজবেন্ডকে এই ব্যাপারে বলে দেয় তখন কি হবে?
তাদের সাজানো গোছানো সংসারটা এইসবের চক্করে নষ্ট হয়ে যাবে, যেটা তারা কখনোই চায়নি। তো দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই পুলিশ এবার বলেছে তাদের হাজবেন্ডদেরকে জিজ্ঞাসাবাদ করতে আসবে। তাই অনির্বাণ, সুমিত আর ধ্রুব তিনজনই ছিল বেশ টেনশনে। ধ্রুব বিশাখাকে বলে, পুলিশ যে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে আমাকে বললে না। বিশাখা বলে, কেন, বললে কি হতো? অন্যদিকে অনির্বাণ তার স্ত্রীকে বলে, আরে তুমি আমাকে কেন বললে না এই নিয়ে? আরাত্রিকা বলে, কেন, বললে কি হতো? পুলিশ আমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে, আমি উত্তর দিয়েছি, এতে আবার বলার কি আছে? অনির্বাণ বলে, আরে বলার কি আছে মানে? কি উল্টোপাল্টা বলেছ কে জানে। আরাত্রিকা বলে, কি উল্টোপাল্টা মানে? আমার বন্ধুর হঠাৎ মৃত্যু হয়েছে, যার জন্য পুলিশ আমাকে তো প্রশ্ন করতেই পারে, তাতে আমি যা জানি তাই বলেছি, এখানে তো কোনো সমস্যাই নেই। কিন্তু আমি এটা বুঝতে পারছি না তুমি এত ভয়ের মধ্যে কেন আছো? ইন্সপেক্টর গায়েন তোমাকে কি বলেছে? অনির্বাণ বলে, আরে আমাকে বলেছে আগামীকাল আমাকে জিজ্ঞাসাবাদ করতে আসবে। আমাকে জিজ্ঞাসাবাদ করাটা নাকি খুব জরুরি। কে জানে আমাকে কি জিজ্ঞেস করতে আসছে সে। এরপর সে তার স্ত্রীকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি পুলিশের কাছে যা যা বলেছ তা কি ভেবে বলেছ? অন্যদিকে সুমিত তার স্ত্রীকে বলে, তোমার আমাকে বলে যাওয়াটা দরকার ছিল, তাহলে আমিও তোমার সাথে যেতাম। দিতি বলে, কেন, সেখানে গিয়ে তুমি কি করতে শুনি? আমার হয়ে তো আর কথা বলতে পারতে না, তাই না? সুমিত বলে, অন্তত তোমার বেফাস কথাগুলো তো আটকাতে পারতাম। প্রথম দিন থেকেই আমি তোমার সাথে থাকতে চেয়েছি, কিন্তু তুমি আমাকে থাকতে দাওনি। দিতি বলে, তোমার কেন মনে হচ্ছে আমি কোনো বেফাস কথা বলে দিব? অন্যদিকে বিশাখা ধ্রুবকে বলে, তোমার কি আমার জন্য চিন্তা হচ্ছে নাকি নিজের জন্য? ধ্রুব বলে, নিজের জন্য কেন হবে? বিশাখা তখন বলে, কারণ যে রাতে চন্দ্রিমা মারা যায় সে রাতে তুমি বাড়ি ছিলে না। ওইদিকে এই কথার উত্তরে সুমিত দিতিকে বলে, আচ্ছা আমি ছিলাম না, কিন্তু তুমি তো জানতেই যে আমি কোথায় ছিলাম। দিতি বলে, সত্যিই কি আমি জানি? তুমি বলেছিলে তোমার দিদির বাড়ি আছো, আমি তো আর ক্রস চেক করে দেখিনি। সুমিত বলে, মানে তোমার কি মনে হয় চন্দ্রিমা মার্ডার কেসে আমার কোনো সম্পর্ক আছে? দিদি বলে, সম্পর্ক তো থাকতেই পারে। তোমার দিদিকে কল করে জিজ্ঞেস করব যে তুমি রাতে সত্যিই সেখানে ছিলে কিনা। ওইদিকে বিশাখা যখন এই একই প্রশ্ন করে ধ্রুবকে, তখন ধ্রুব বলে, আমাকে তুমি বিশ্বাস করো না? বিশাখা বলে, আমি করলাম নাকি করলাম না তাতে তো কিছুই যায় আসে না, কারণ পুলিশ তোমার কথায় বিশ্বাস করবে না। অন্যদিকে এই ব্যাপারে আরাত্রিকা অনির্বাণকে বললে সে বলে, পুলিশ কি করে জানলো আমরা বাড়ি ছিলাম না? নিশ্চয়ই তুমি বলেছ, তাই তো? অন্যদিকে দিতি সুমিতকে বলে, পুলিশকে আমি আমার ব্যাপারে বলেছিলাম যে রাতে চন্দ্রিমা মারা যায় সে রাতে আমি বাড়িতেই ছিলাম। তখন পুলিশ জিজ্ঞেস করেছে আমার হাজবেন্ড তার সাক্ষী কিনা। আমি বলেছি সে তো ওই রাতে বাড়িই ছিল না। অন্যদিকে ধ্রুব বিশাখাকে বলে, তুমি যে বাড়ি ছিলে তার কি প্রমাণ আছে? বিশাখা বলে, আমি ছিলাম না যে তারও কি কোনো প্রমাণ আছে তোমার কাছে? তখনই সেখানে ধ্রুব বিশাখার ব্যাগ থেকে লকেট বের করে, আর এরকম করে দিতি আর আরাত্রিকার ব্যাগ থেকেও তাদের হাজবেন্ডরা লকেট বের করে আর তাদের প্রশ্ন করে এটা কে দিয়েছে আর কবে দিয়েছে। সেই রাতে নয় তো যে রাতে তারা বাড়ি ছিল না? তো তারপর আমরা সেই রাতের দৃশ্য দেখি যেখানে তারা তিনজন আসে এই তিনজনের সাথে দেখা করতে, আর এসেই একই রকমের লকেট তারা একে অপরকে গিফট করে আর তাদের স্ত্রীরা সেটা তাদের ব্যাগেই রেখে দেয়। তো এখানে দেখা যায় আরাত্রিকা, দিতি আর বিশাখা তারা হয়তো ভালোবাসার নাটক করছে, কিন্তু অনির্বাণ, সুমিত আর ধ্রুব তাদেরকে সত্যিই ভালোবেসে ফেলেছে। তো যাই হোক, তখন দেখা যায় কেউ একজন লেটার বক্সে লিখে রেখে গেছে যে নিজের স্ত্রীর ব্যাগ চেক করো, আর তাই তারা তাদের স্ত্রীদের ব্যাগ চেক করেছে। এখন কে এই কাজ করলো তা জানা যায়নি। আর আরাত্রিকা, দিতি এবং বিশাখা তাদের হাজবেন্ডকে বলে, এই লকেট আমাদেরকে চন্দ্রিমা দিয়েছে, বিশ্বাস না হলে জিজ্ঞেস করো বাকিদের, আমাদের তিনজনের কাছেই একই রকমের লকেট আছে। এখন অনির্বাণ, ধ্রুব আর সুমিত তো একটু চমকেই যায়, তারা আর কিছুই বলে না। এরপর দেখা যায় তারা তিনজন আবারও রবিবারে দেখা করে, আর আজ বিশাখা বলে, প্লিজ আজ আমাদেরকে সত্যি বলতেই হবে, এইভাবে একে অপরের থেকে সব লুকিয়ে রাখলে পরিস্থিতি সামলাতে পারবো না আমরা। দিতি বলে, আমরা যে চন্দ্রিমার খেলায় হেরে গিয়েছি তা সত্যি তো? আরাত্রিকা বলে, আসলে আমরা আমাদের হাজবেন্ডকে অন্ধের মতো বিশ্বাস করেছি, কিন্তু বুঝতে পারিনি তারা অন্যের পাতা ফাঁদে এত তাড়াতাড়ি পড়ে যাবে। বিশাখা বলে, আমরাও তো রুলস ভেঙেছি, আমাদের টার্গেট কিন্তু অন্যের সংসার ভাঙা ছিল না। এটাই তো বলেছিল চন্দ্রিমা যে লুকস দিয়ে কাউকে আটকে রাখা যায় না। আরাত্রিকা বলে, চন্দ্রিমাই একমাত্র আমাদের মধ্যে স্মার্ট ছিল মনে হচ্ছে, সে ভালো করেই জানতো যে আমরা ফেইল করব। দিতি বলে, আজ যদি চন্দ্রিমা থাকতো তাহলে হয়তো সে আমাদেরকে দেখে খুব হাসতো। তারপর বিশাখা কল্পনা করে যে তাকে চন্দ্রিমা বলছে, তোরা জানিস এখানে তোদের হাজবেন্ডের থেকে তোদের দোষ সবচেয়ে বেশি,
তোরা নিজেদের পাওয়ার প্রমাণ করতে গিয়ে নিজেরই বন্ধুর সংসার ভেঙে দিচ্ছিস, সেই দিকে কোনো খেয়ালই নেই তোদের। তো এরপর দিতি বলে, কি রে, আমরা যা ভুল করেছি তা ঠিক করার কি কোনো পথ নেই? আরাত্রিকা বলে, আর কি করে করব? বিশ্বাস একবার ভেঙে গেলে কি জোড়া লাগে? বিশ্বাস হচ্ছে কাচের মতো, আর তার উপর ওই পুলিশ অনির্বাণদেরকে সবটা বলে দিবে। বিশাখা বলে, প্লিজ এত নেগেটিভ ভাবে ভাবিস না তো। আগে আমাদেরকে ভাবতে হবে আমরা আমাদের বিয়েটাকে কি করে বাঁচাবো। যে করেই হোক জোড়াতালি দিয়ে হলেও বিয়েটা বাঁচাতে হবে। একবার আমরা যদি একে অপরের সাথে সত্যি বলি তাহলে অনেক কিছু ঠিক হতে পারে। তারপর বিশাখা বলে যে রাতে চন্দ্রিমা মারা যায়, সে রাতে কি তোদের সাথে এসেছিল কেউ দেখা করতে? দিতি বলে, কেন, তোর সাথে এসেছিল? আগে তুই বল। বিশাখা বলে, হ্যাঁ, সুমিত দা এসেছিল। তারপর দিতি বলে, আমার সাথেও অনির্বাণ দা দেখা করতে এসেছিল। আর আরাত্রিকাও স্বীকার করে যে তার সাথে ধ্রুব এসেছিল দেখা করতে। তারপর তারা তিনজনই সেই একই রকমের চেইন বের করে যা গিফট করা হয়েছিল তাদের। আরাত্রিকা বলে, তার মানে তারা আমাদের সম্পর্কে সব জানে। তারা হয়তো ইচ্ছে করেই নাটক করছে এখন। এর মানে খেলার মধ্যেও খেলা। অন্যদিকে পুলিশ অফিসার সুরেশকে বলে, আচ্ছা, তার মানে তারা একে অপরের হাজবেন্ডের সাথে খেলছে। এটা কি তাদের হাজবেন্ডরা জানে? সুরেশ বলে, আগে জানতো না, কিন্তু এখন জানে। তাই তারাও খেলছে তাদের বউদের সাথে। হাতে নাতে ধরার অপেক্ষায় আছে। পুলিশ বলে, তাদেরকে কে বলেছে এইসবের ব্যাপারে? সুরেশ জানায়, চন্দ্রিমা বলেছে। তো আসলে চন্দ্রিমা মারা যাওয়ার দিন অনির্বাণদেরকে সব সত্যিটা বলে, কিন্তু তারা কেউই বিশ্বাস করছিল না। তাই সে বলে, আমি তোমাদেরকে 3টা চেইন দিব, সেগুলো তোমরা তোমাদের গার্লফ্রেন্ডের ব্যাগে রেখে দিয়ে পরীক্ষা করে নিও একই রকম লকেট পাও কিনা। তো চন্দ্রিমা তার বান্ধবীদের হাজবেন্ডকে তাদের বিরুদ্ধে কথা বলার পেছনের কারণ হচ্ছে চন্দ্রিমা জেনে যায় বিশাখাই হচ্ছে তার হাজবেন্ডের সেই গার্লফ্রেন্ড, যার জন্য সে এত কষ্ট পেয়েছে। তাই সে এই সিদ্ধান্ত নিয়েছে যে তাদেরকেও সে শান্তিতে থাকতে দিবে না। তো এইদিকে সুমিত্রা তাদের স্ত্রীকে ধরার আগেই তারা উল্টো সব বলে দেয় যে আমরাই তোমাদের কাছে আমাদের বান্ধবীকে পাঠিয়েছিলাম তোমাদেরকে পরীক্ষা করতে, কিন্তু তোমরা তো ফেল করে গেলে। তোমরা আমাদের উপর সত্যি সত্যি প্রেমে পড়েছিলে, কিন্তু আমরা পড়িনি, কারণ আমরা এই প্ল্যান করেছিলাম। আমরা সব জানি এই সব লকেটের ব্যাপারে। তাই তোমরা আর বড় বড় কথা না বললেই ভালো হয়। তো এই হাজবেন্ডরা এখানে উল্টো ফেসে যায় আর তাদের স্ত্রীদের কাছেই ক্ষমা চায়। এরপর সুমিত বলে, আর একটা বিষয় লুকিয়ে গিয়েছি পুলিশের কাছ থেকে, যে যেই রাতে চন্দ্রিমা মারা যায় সেই রাতে আমরা ছিলাম সেখানে লকেট নিতে, কিন্তু আমরা লকেট নিয়েই চলে আসি। তারপর যে কি হয়েছে তা জানি না। তবে এবার পুলিশ যদি কিছু জিজ্ঞেস করে আর সত্যিটা সামনে আসে তাহলে তো আমরাই ফেসে যাব। তো এই ব্যাপারে তাদের স্ত্রীরা জানার পর তারা এখানে অন্য প্ল্যান করে। তারা পরের দিন পুলিশকে জানায় যে তারা সেই রাতে আসলে তাদেরই একে অপরের হাজবেন্ডের সাথে ছিল, কারণ তারা তো গেম খেলছিল। এই বিষয়ে তো পুলিশ আর তাদের হাজবেন্ডরাও জানে না। নিজেদের হাজবেন্ডদেরকে বাঁচাতে তারা সোজাসুজি বলে যে তাদের বান্ধবীদের এক একজনের হাজবেন্ড এক একজনের সাথে পুরোটা রাত কাটিয়েছে। এইসব শুনে তো পুলিশ একটু অবাকই হয় যে এগুলো কেমন নোংরা ব্যাপার। যাই হোক, এরপর পুলিশ বলে, আচ্ছা, আপনাদের এবার আমি 2টা ইনফরমেশন দিয়ে রাখি। আমরা 3টা সিগারেটের খোসা পেয়েছি, আর চন্দ্রিমা যে মারা গিয়েছে উপর থেকে পড়ে সেটা মিথ্যা, কারণ সে উপর থেকে পড়ার আগেই মৃত ছিল। কেউ ইচ্ছে করেই তাকে ফেলেছে উপর থেকে। তো তারপর আরাত্রিকা আর বিশাখা বলে, এই কাজ তো সুরেশেরও হতে পারে, আপনি তাকে কেন জিজ্ঞেস করছেন না? তারপর পুলিশ বলে, হ্যাঁ হ্যাঁ, তাকে এখনই ডেকে জিজ্ঞেস করে নিচ্ছি। তো এদিকে দেখা যায় সুরেশকেও কেউ এসে মেরে রেখে গিয়েছে তার ঘরেই। এখন এটা আবার কোন রহস্য? এখন পর্যন্ত তো একটা খুনের রহস্যেরই সমাধান হয়নি, তার উপর আর একটা খুন। যাই হোক, তো দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই টেবিলে এবার রেফারি হয়ে বসে আছে তীর্থ, আর তার সাথে আছে অনির্বাণ, সুমিত আর ধ্রুব। তো এখানে তীর্থ বলে, নিয়মটা আবার বলে দেই। এই সময় সুমিত বলে ওঠে, এই সবটাই একটা খেলা। অন্তত প্রথমে তো খেলাই মনে হয়েছিল। তো এরপর আমরা দেখি ধ্রুব একটা মাছ হাতে নিয়ে বিশাখাকে বলে, এই দেখো, আর একটা মাছ মারা গেল। বিশাখা তখন অনেক ভীত সন্ত্রস্ত হয়ে বলে, সব মারা যাবে, এইভাবে একে একে সব মারা যাবে। বিশাখা আসলে অনেক বেশি ভয়ে ছিল, দেখেই বোঝা যাচ্ছিল। ধ্রুব তখন বলে, সবকিছু এত নেগেটিভ ভাবে কেন ভাবো, আর এত ভয় কেন পাচ্ছ তুমি, আর এত রাগ করারই বা কি আছে? তখন বিশাখা বলে, রাগবো না মানে কি? তুমি কি এখন আমাকে বলে দিবে যে আমি কখন রেগে যাব আর কখন যাব না? তো তখনই দেখা যায় সে ধ্রুবকে ধাক্কা দেয় আর তার হাত লেগে সেখানে মাছের জারটা ভেঙে যায়।
ধ্রুব তখন বলে, দেখো এই মাছগুলোর প্রাণ কিন্তু তোমার ভুলেই যাচ্ছে। বিশাখা তখন বলে, ঠিক এদের মতো আমার আর আরাত্রিকারও প্রাণ যাবে, আমার তো তাই মনে হচ্ছে। তো এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখি সুমিত বলে, এই খেলাটা শুরু হয়েছে আরো আগে আগে বলতে যখন আমাদের স্ত্রীরা ভাবেইনি এরকম কোনো খেলার কথা, অর্থাৎ তাদের আগে থেকেই আমরা এই খেলা শুরু করি। তো এরপর এখান থেকে আমাদের দেখানো হয় যে কি করে তারা এই খেলার শুরুটা করে। তো ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তাদের স্ত্রীরা 4 জন গোয়া যায়। তো সেই রাতেই দেখা যায় তাদের 4 জন হাজবেন্ড খুব ড্রিঙ্ক করছিল আর মজা করছিল, কারণ স্ত্রীদের একটা আলাদা প্যারা নেই। কিন্তু সেখানে আবার সুমিত খুব দুশ্চিন্তায় ছিল, কারণ একা একা তার স্ত্রী কি করে সেখানে গেল আর সেখানে সে ম্যানেজই বা কি করে করবে কে জানে। এসব নিয়ে সে খুব চিন্তা করতে থাকে। কিন্তু বাকি 3 জন অর্থাৎ তীর্থ, ধ্রুব আর অনির্বাণ তারা কোনো চিন্তাই করছিল না। তো সেখানে সুমিতের চিন্তা দেখে তারা বলে, কি রে তুই কি ভয় পাচ্ছিস নাকি যে তোর স্ত্রী আবার অন্য কারোর সাথে চলে যায় কিনা? সুমিত বলে, ধুর কি সব বলছিস, আমার স্ত্রী আমাকে ছাড়া আর কারো দিকে তাকানোর কথাও ভাবতে পারে না, সে আমার জন্য পাগল বলতে গেলে। আমি তো কোনো কিছু বলার আগেই সে করে ফেলে, সে আমার সবটা বোঝে। তো তারা বলে, তাহলে আমাদের স্ত্রী কি চিটার নাকি, তোর স্ত্রী একাই ভালো? তো এই নিয়ে দেখা যায় এদের মধ্যে একটা তর্ক বিতর্ক হয়ে যায়। তাই তীর্থ বলে, আচ্ছা তাহলে চলো একটা গেম খেলা যাক। আমি বলছি যে কোনো মেয়েরাই ভালো থাকে না, যখন তারা সুযোগ পায় তখন তারাও খারাপ হয়। আর আমি চ্যালেঞ্জ ধরছি, তোদের স্ত্রীরা যখন সুযোগ পাবে তখন তারাও আর ভালো থাকতে পারবে না। এই কথাটা তীর্থ আরো জোরালো করে বলতে পারছিল, কারণ ধ্রুবের স্ত্রীর সাথেই তো তীর্থর পরকীয়ার সম্পর্ক ছিল, মানে অনেক আগে থেকেই এদের সম্পর্ক চলছে। যাই হোক, এরপর তারা এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। তখন সেখানে 3টা রুলস বলে তীর্থ। 1 নাম্বার হচ্ছে তারা জিতলে তীর্থ তাদের কথা মতো সব করবে, আর তীর্থ জিতলে তারা তীর্থের কথা মতো সব করবে। 2 নাম্বার রুল হচ্ছে তাদের স্ত্রীদেরকে এই গেমের ব্যাপারে কিছুই বলা যাবে না। আর 3 নাম্বার হচ্ছে তীর্থ তাদেরকে খারাপ হওয়ার রাস্তা দেখিয়ে দিবে, তাতে তারা কেউ আপত্তি করতে পারবে না। তো এই 3 নাম্বার শর্ত শুনে তো তাদের সমস্যা হচ্ছিল, কিন্তু পরে তীর্থ বলে সে বেশি কিছু করবে না, তাদের শুধু অনুভব করাবে তারা লাগামহীন হয়ে চলাফেরা করতে পারবে। আর সে বলতে থাকে, আর আমরা দূর থেকে দেখব তারা লাগামহীন হয়ে চলাফেরা করার সুযোগ পেয়েও কতটা লয়াল থাকতে পারে। তারপর তারা 4 জন এই খেলায় রাজি হয় আর রুলস মানারও ওয়াদা করে যে এই রুলসগুলো তারা কেউই ভাঙবে না। দৃশ্য আসে বর্তমানে, যেখানে আরাত্রিকা তো ভয়ের কারণে পাগল প্রায়। তো সে অনির্বাণের কাছে এসেই বলে, এই তুমি আমাকে একা রেখে এসেছো কেন রুমে? কি চাও, আমি মরে যাই? তাহলেই তো তুমি মুক্ত হয়ে যাবে, তাই না? এটাই চাচ্ছ? অনির্বাণ বলে, আরে আমি ইন্সপেক্টর গায়েনকে কল করছিলাম, কি সব উল্টোপাল্টা কথাবার্তা বলছো তুমি? তখন আরাত্রিকা বলে, হ্যাঁ আজ তো তোমাদের রিপোর্ট আসার কথা, তাই না? সেই যে সিগারেটের খোসা পাওয়া গিয়েছিল সুরেশের ঘরে, তোমরা সত্যিই তো সেখানে ছিলে না? অনির্বাণ বলে, আরে না, আমরা ওখানে সত্যি ছিলাম না। তারপর আরাত্রিকা বলে, তুমি সব সত্যি সত্যি আমাকে বলছো তো, কোনো কিছু লুকাচ্ছ না তো? এ কথা শোনার পরপরই অনির্বাণ কেমন যেন চুপ হয়ে যায়, যেন সে সত্যি সত্যি কিছু লুকিয়ে রেখেছে। অন্যদিকে দেখা যায় সুমিতের বাড়ি আসে তীর্থ। সুমিত তীর্থকে দেখেই বলে, তুমি এখানে? তোমার এই খেলার চক্করে 3 জন মানুষ মারা গেল। সেই 3 জন হচ্ছে চন্দ্রিমা, সুরেশ আর দিতি। হ্যাঁ, দ্বিতীয় মারা গিয়েছে, কারণ এখানে দিতির ছবিতে মালা দেওয়া ছিল। আর ঠিক এই কারণেই আরাত্রিকার বিশাখা এতটা আতঙ্কে আছে আর বলছে তারাও মারা যাবে, কেউ বাঁচবে না। তো প্রশ্ন হচ্ছে দিতি কি করে মারা গেল, সেটা তো আমরা গল্পের সামনেই জানতে পারবো। তো যাই হোক, তীর্থ বলে, হ্যাঁ আমারই তো এখন সব দোষ, আমি তো খেলাটা শুধু প্রপোজ করেছিলাম, তোমরা সবাই তো এতে রাজি হয়েছিলে। কেন হয়েছিলে বলো? সুমিত বলে, হ্যাঁ একটা মাতাল প্রপোজ করেছিল, তার সাথে 3টা মাতালও রাজি হয়ে গেল, তোমারই কারণে 3টা মানুষ মারা গিয়েছে তীর্থ। তীর্থ তখন বলে, 3 জনেরই নাক কানে রক্ত এসে মারা গেল, স্ট্রোক করলো। অদ্ভুত না ব্যাপারটা? 3 জনই একই রকম ভাবে কিভাবে মারা গেল? ব্যাপারটা তো আসলেই সন্দেহজনক। তো
তো তারপর এখানে আর একটা ছোটখাটো না, ভালোই বড় রহস্য বা প্যাচ যাই বলেন না কেন সেটা খোলা হয়। মনে আছে গল্পের শুরুতে চন্দ্রিমা কাঁদো কাঁদো হয়ে এসে তার বান্ধবীদের বলেছিল যে তার হাজবেন্ড তাকে ছেড়ে দিবে, অন্য কোথাও তার পরকীয়া চলছে বলে। তো আসলে এই সবটাই করানো হয়েছে চন্দ্রিমার মাধ্যমে। আর কে করিয়েছে জানেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, চন্দ্রিমার হাজবেন্ড তীর্থ। কারণ তীর্থকে তো ধ্রুবদেরকে দেওয়া চ্যালেঞ্জ জিততে হতো, তাই সে প্রথমেই ডিভোর্সের ভয় দেখায় চন্দ্রিমাকে। যদিও সে ডিভোর্স কখনোই দিত না। তো এরপর সে চন্দ্রিমাকে বলে, আমি জানি তোমার বান্ধবীরা ভালো না, তারা কখনো কারো বেস্ট ফ্রেন্ড হওয়ার যোগ্যতাই রাখে না। চন্দ্রিমা এই কথা শুনে বলে, কি বলছো কি তুমি? আমার বান্ধবীরা সবচেয়ে বেস্ট, তাই তাদের নিয়ে এসব কথাবার্তা আমার সামনে বলবে না প্লিজ। তীর্থ তখন বলে, আচ্ছা তাহলে তুমি এক কাজ করো, তাদেরকে গিয়ে বলো তীর্থ পরকীয়ার জন্য আমাকে বলেছে ডিভোর্স দিয়ে দিবে। তারপর দেখো তারা তোমার দুঃখে কষ্ট পায় নাকি উল্টো তোমার দুঃখে মজা পায়। আর আমি যতদূর জানি তারা তোমার দুঃখ বোঝার চেষ্টাও করবে না, বরং নিজেদের মতো করেই তোমাকে বিচার করে যাবে, তোমাকে অনেক কথাও শোনাবে। তুমি দেখে নিও। তাই তুমি এই টেস্টটা নিজের বন্ধুদেরকে করো, তারা কি আসলেই তোমার ভালো বন্ধু নাকি সবটাই উপরি দেখানো সেটা তখনই বুঝতে পারবে। আর শোনো, সেই সময়ই তুমি তাদেরকে এই চরিত্রের পরীক্ষাতে ফেলে দিবে। তো তীর্থের প্ল্যান অনুযায়ী সে তার বন্ধুদেরকে সেই খেলাটার কথা বলে। আর তার বন্ধুরাও নিজেদের এবং নিজেদের হাজবেন্ডের প্রতি ওভার কনফিডেন্স থাকার ফলে সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। তো এই হচ্ছে তীর্থের প্ল্যান। এইভাবে তাদের স্ত্রীদেরকে লাগামহীন করার বুদ্ধিটা সে করে, যাকে বাস্তবে রূপ দেয় চন্দ্রিমা। তো যাই হোক, এর পর কি হয়েছে তা তো আমরা আগেই দেখেছি। তো এখানে একটা বিষয় পরিষ্কার, এই কাজ ছিল আসলে তীর্থের। অন্যদিকে আরাত্রিকা আর বিশাখা একে অপরকে দোষারোপ করে এই খুনের জন্য। বিশাখা বলে, আরাত্রিকা তুই দিদিকে খুন করিসনি তো? কারণ তোর হাজবেন্ড তো তার সাথে প্রেম করছিল, রাগের বশে কিছু করে ফেলিসনি তো? আরাত্রিকা তখন বলে, খুন করে দিলেই তো ভালো ছিল, কারণ এত কিছুর পরও আমাকে অনির্বাণ দিতি বলে কয়েকবার ডেকেছে, তার মাথায় এখনো দিতি ঘুরপাক খাচ্ছে। আর তুই আবার চন্দ্রিমাকে খুন করিসনি তো? বিশাখা বলে, না তো, আমি কেন খুন করতে যাব? আমার কোনো কারণই নেই তাকে খুন করার। তো বিশাখা এখানে তার আর তীর্থের পরকীয়ার কথাটা আরাত্রিকার কাছ থেকে লুকিয়ে যায়। এদিকে ইন্সপেক্টর গায়েন অনির্বাণ, ধ্রুব আর সুমিতকে ডেকে আনে থানায়, কারণ সুরেশের ঘরে পাওয়া সিগারেটগুলো যে তাদের ছিল তা প্রমাণ হয়েছে রিপোর্টে। কিন্তু তারা এসে এখানে বলে, দেখুন আমাদেরকে এখানে না ডেকে আগে তীর্থকে ডাকুন, তার কারণ এইসব খেলাধুলা সেই শুরু করেছিল, সেই আমাদের মাথায় এইসব এনেছে। গায়েন বলে, তাহলে এই কথা কি আগে বলা যায়নি? যাই হোক, তো এবার সবটা শুরু থেকে শুরু করো, দেখি কাহিনীটা কি। এরপর দৃশ্য আবারও ফ্ল্যাশব্যাকে আসে, যেখানে চন্দ্রিমার তীর্থকে জিজ্ঞেস করে, তুমি আমাকে বলো আমার বান্ধবীদের চরিত্র পরীক্ষা করে তোমার কি লাভ? তুমি কেন এরকম অদ্ভুত এক কাজ করতে চাইছো? তীর্থ বলে, দেখো আমি ধ্রুবদের সাথে বাজি ধরেছি, তাদের স্ত্রীরা নিজেদের চরিত্র ঠিক রাখতে পারবে না যদি তারা সুযোগ পায়। আর এখন তুমি তো জানোই আমি একটা বাজি জেতার জন্য কত কিছু করতে পারি। তাই তুমি যদি আমাদের বিয়েটা বাঁচাতে চাও তাহলে তোমার বান্ধবীদেরকে উস্কে দাও অন্য ছেলেদেরকে পটানোর জন্য। তো তীর্থ যেই খেলা শিখিয়ে দিয়েছিল চন্দ্রিমাকে, সেই একই রকম খেলা কিন্তু সে খেলে না। এখানে চন্দ্রিমা ডাবল গেম শুরু করে, সে তাদেরই হাজবেন্ডের পেছনে তাদেরকে লেলিয়ে দেয়, মানে উল্টে পাল্টে আর কি। কিন্তু কথা ছিল বাইরের কারোর সাথে রিলেশনশিপ করানোর জন্য উস্কে দিতে হবে। তো এরপর তো তারা ঠিক তাই করেছিল যা যা চন্দ্রিমা বলেছিল। তো এরপর দেখা যায় চন্দ্রিমা কল করেও জানিয়েছিল তীর্থকে যে সে তার শেখানো খেলা খেলছে না, সে তার বানানো খেলাই খেলছে। আর তীর্থ কি ছাড়বে তাকে, সে নিজেই এমন জোরাজুরির সম্পর্কে আর থাকতে চায় না, এই বলেই সে কল কেটে দেয়। তো এই সবই পুলিশকে বলছিল তারা। তো যাই হোক, তারপর পুলিশের কাছেই আসে একজন মহিলা, যার সাথে একটা বাচ্চাও আছে। আর মহিলাটা কান্না করে বলে, আমার হাজবেন্ড তো মারা গিয়েছিল, সে কি এখনো আছে নাকি পোড়ানো শেষ? আমি একবার তাকে শেষ দেখা দেখতে চাই। পুলিশ জিজ্ঞেস করে, কে তুমি? তখন মহিলা জানায়, আমি সুরেশের স্ত্রী। এবার তো পুলিশ সহ তারাও চমকে ওঠে যে সুরেশ বিবাহিত ছিল। আর একবার সুরেশ এটাও বলেছিল যে তার নাকি মেয়েদের প্রতি ইন্টারেস্ট নেই। তো এদিকে বিশাখা আর আরাত্রিকা মৃত্যু ভয়ে পাগল হয়ে যাচ্ছিল। আরাত্রিকা মরবে ভেবে তার মেয়ে মিমিকে দেখে বারবার ইমোশনাল হয়ে পড়ছিল। তো
তো বিশাখা বলে চল বাইরে একটা জায়গায় যাব, মরে যখন যাবই তখন এটা জেনেই মরবো যে কে এইসব খুন করছে। অন্যদিকে ধ্রুবরা পুলিশ স্টেশনের বাইরে এসে বসে ভাবে কি হলো এটা। তারা তো জানতো সুরেশ ছিল গে, তাহলে তার আবার স্ত্রী সন্তান কি করে আসলো? এখানেও কি তাহলে অন্য খেলা চলছে? এরপর আমরা দেখি বিশাখারা আসছে তীর্থের অফিসের দিকে। তখনই কল আসে আরাত্রিকার কাছে অনির্বাণের, আর অনির্বাণ তাকে সুরেশের স্ত্রী সন্তান সম্পর্কে বলে। এটা শুনে তো আরাত্রিকাও বেশ শকড হয়ে যায়। তারা এটা ভাবতে থাকে চন্দ্রিমা যে সুরেশের কাছে থাকতো তাহলে কি তাদের মধ্যে কোনো সখ্যতা গড়ে উঠেছিল? তারা কেউ কিচ্ছু বুঝতে পারে না। যাই হোক, এরপর আরাত্রিকারা আসে তীর্থের কাছে আর এসেই জিজ্ঞেস করে যে রাতে চন্দ্রিমা মারা যায় সে রাতে সে কোথায় ছিল। তীর্থ বলে আমি কাজের জন্য জামশেদপুর ছিলাম। বিশাখা বলে আপনি যে সেখানে ছিলেন তার প্রমাণ কি? তীর্থ তখন বলে তোমরা কি গোয়েন্দা হয়ে গেলে নাকি এমন এমন প্রশ্ন করছো? আরাত্রিকা বলে হতে হচ্ছে নিজেদের প্রাণের ভয়ে। তীর্থ বলে তোমরা কি ভাবছো যে আমি সেদিন জামশেদপুর যাইনি আর আমি চন্দ্রিমাকে খুন করেছি? বিশাখা বলে আমরা কিছুই জানি না। আরাত্রিকা বলে হ্যাঁ, এখন আমরা কাউকেই বিশ্বাস করছি না, আপাতত নিজের হাজবেন্ডকেই বিশ্বাস করছি না, তো আপনি কে? তারপর তীর্থ বলে হঠাৎ করে কি হয়েছে বলো তো তোমাদের? আর তোমাদেরকেও কি কেউ বলে দিয়েছে সেই বাজির ব্যাপারে? তারা দুজন তো এই কথা শুনে চমকে বলে কি কিসের বাজি? তো এরপর তীর্থ কিছু বলতে যাবে তখনই তাকে বৃন্দা এসে বলে খাবার খেতে যাবে না তীর্থদা? বিশাখা তো তখন তাকে দেখে জিজ্ঞেস করে তুমি কে? বৃন্দা তখন তার নাম জানায়। তো এরপর সেখান থেকে বিশাখার আরাত্রিকা বাইরে আসে। তখন আরাত্রিকা বলে কিরে, এত সুন্দরী আর স্মার্ট একটা মেয়ে কি করে তীর্থদার প্রেমে পড়লো? বিশাখাও রেগেছিল আর বলছিল তীর্থ একটা মিথ্যাবাদী। সে বলেছিল বৃন্দা নাকি খুব বোরিং একজন মানুষ, সব মিথ্যা ছিল। তবে এইসব কথা বাদ দিয়ে এটা ভাব, আমাদের হাজবেন্ড আমাদের থেকে কিছু একটা বাজির কথা লুকিয়ে গিয়েছে, সেই বাজিটা কি হতে পারে? অন্যদিকে পুলিশ অফিসার গায়েন ধ্রুবদের বলে আচ্ছা ওই সুরেশ আমাদের মিথ্যা কেন বলেছিল বলুন তো? সে তো গে না, তার তো বউ বাচ্চা আছে। এবার তো তার বলা কোনো কথাই বিশ্বাস করা যাবে না। আর আপনারা এবার যান, তবে বেশি দূর যাবেন না, বাড়িতেই থাকবেন, যে কোনো সময় আপনাদের ডাক পড়তে পারে। তো সেখান থেকে ফেরার আগে ধ্রুবকে কল দিয়ে তার স্ত্রী বলে তোমরাও তো কম খেলা খেলনি দেখা যায়, তোমরা আসো বাড়ি, আজ সব হিসেব নেওয়া হবে। তো এরপর আমরা দেখি তারা তিনজন বাড়ি যাচ্ছে তাদের স্ত্রীদের কথার উত্তর দিতে। তখন তারা অনেক কিছুই ভাবছিল যে কি বলবে, কেমন ভাবে তারা এই সব কিছু নিবে। অন্যদিকে তীর্থর মাধ্যমে আমরা আরো কিছু ব্যাপার জানতে পারি। সুরেশকে আসলে সেই চন্দ্রিমার পেছনে লাগিয়ে রেখেছিল, কারণ সে জানতো যে সুরেশ গে। কারণ সুরেশ বলেছিল তার মেয়েদের ভালো লাগে না, বরং সে ছেলেদেরকে পছন্দ করে, তার মেয়েদের প্রতি কোনো আগ্রহই নেই। তাই তীর্থ নিশ্চিত হয়েই তাকেই কাজে নেয় টাকার বিনিময়ে। সবসময় সুরেশ কিছু না কিছু ইনফরমেশন দিত তীর্থকে, কিন্তু আজ যখন সে জানতে পারলো সুরেশ কোনো গে ছিলই না, এই সবই ছিল মিথ্যা, তখন তীর্থরও অনেক রাগ হয়। অন্যদিকে আরাত্রিকা আর বিশাখা তাদের তিনজনকে বলে তোমরা আমাদেরকে ধোঁকা দিয়েছ, নিজের স্ত্রীকে নিয়ে বাজি ধরতে লজ্জা করলো না তোমাদের? অনির্বাণ বলে বাজি তো তোমরাও ধরেছিলে আর তারপর আমাদেরকে ফাঁসিয়ে দিয়েছিলে। বিশাখা বলে হ্যাঁ ফাঁসিয়েছিলাম, কিন্তু পুলিশকে ফেস করার আগে সব সত্যিটা বলেছি আমরা। কিন্তু তোমরা কি করলে? তোমরা আমাদেরকে নিয়ে গেম খেলেই গেলে। তোমরা যদি তীর্থের খেলায় রাজি না হতে তাহলে তীর্থ চন্দ্রিমাকে বলতো না এই সব খেলার কথা, আর চন্দ্রিমা আমাদেরকে এইসব অদ্ভুত খেলার জন্য উস্কে দিত না। তাই এই সব কিছুর শুরু তোমরা করেছো। এসব না করলে সবই আগের মতো থাকতো, কেউ মারা যেত না, আমরাও মৃত্যু ভয়ে থাকতাম না, আর আমাদের সংসারটাও বেঁচে যেত। এখন তো আমাদের প্রত্যেকের সংসারেরই বেহাল দশা। তো তারপর এখানে অনির্বাণ আর ধ্রুব কিছুক্ষণ তর্ক বিতর্ক করে। পরে সুমিত এসে বলে এইসব ঝগড়া করার সময় এটা না, আমাদেরকে আগে ঠান্ডা মাথায় এখানে সবগুলো প্যাচ খুলতে হবে, কারণ এই সব যদি আমরা না বের করি তাহলে আমাদেরই এই গোলকধাতা থেকে কেউ বাঁচাতে পারবে না, আমরা এর মধ্যেই ফেসে যাব আজীবনের জন্য। ধ্রুব বলে বিশাখা এটাই আসল সময়, আমার মনে হয় আমাদের সবার গোপন কথা বলে দেওয়া উচিত। বিশাখা বলে হ্যাঁ তো বলো, আমাকে কেন বলছো? আমার কোনো গোপন কথা নেই। এরপর সেখানে তীর্থ আসে আর সাথে করে চন্দ্রিমা এবং দিতির ছবি আনে, কারণ আজ তারা সবাই এক্সপোজ হবে, তাদের মধ্যে যা যা সিক্রেট আছে আজ সব রিভিল করবে তীর্থ, আর তীর্থ নিজেও তার সিক্রেটগুলো আজ সবাইকে বলবে। তাই সে সাথে করে
এই খেলায় অংশ নেওয়া বাকি দুজনের ছবিও এনেছে, যেহেতু তারা আজ এই পৃথিবীতে নেই। অন্যদিকে পুলিশ অফিসার আসে সুরেশের সেই রেস্টুরেন্টে, আর এখানে এসেই সুরেশের পরিচিত একজনের সাথে সে কথা বলে, যে কিনা সুরেশের স্ত্রী বাচ্চাকে তার মৃত্যুর ব্যাপারে জানিয়েছে। তো পুলিশকে এখানে এই ছেলেটা বলে দেয় যে তীর্থর সাথেও সুরেশের একদিন কথা কাটাকাটি হয়েছিল এখানে। তো এই কথা জানার পর পুলিশের সন্দেহ আবারও তীর্থর উপর আসে। অন্যদিকে বিশাখাদেরকে যখন তীর্থ বলে সুরেশ তারই ভাড়া করা লোক, তখন বিশাখা এসে বলে, সুরেশ তার মানে আপনার লোক, আমাদের কেন বললেন না? তখন আরাত্রিকা খোঁচা দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি বিশাখাকে কেন বললেন না দাদা? আপনার তো উচিত ছিল অন্তত বিশাখাকে বলা। ধ্রুব বলে, কেন? বিশাখাকে জানানো উচিত ছিল কেন? বিশাখা বলে, আরে চুপ করো, আগে তীর্থদার কথাটা তো শুনবে। ওনার কথা বলার মানে হচ্ছে তিনিই আসলে সুরেশকে ভাড়া করেছিলেন চন্দ্রিমাকে ফলো করার জন্য। তো এরপর এখানে তীর্থ বলে, তোমরা তো সব ভুলেই গিয়েছো, কে কার স্ত্রী আর কে কার স্বামী। আরাত্রিকা বলে, আপনার মুখে অন্তত এই কথাটা মানায় না দাদা, আপনি তো অফিসে বৃন্দা আর বাইরে বি। এতটুক বলেই সে থেমে যায়। তো এই অর্ধেক কথা শুনেই তারা প্রশ্ন করে, মানে কি, কার কথা বলতে চাইছো? বি মানে তো বিশাখাই হয়, তাই না? তারপর বিশাখা বলে, আরে না না, আরাত্রিকার কি মাথার ঠিক আছে নাকি? কি বলতে কি বলছে? তীর্থ বলে, আর লুকিয়ে কি হবে বিশাখা, আজ আমাদের সবাইকে সত্যিটা বলতেই হবে। হ্যাঁ, বি মানেই বিশাখা, বি মানেই কুইন বি। তো এই কথা শোনার সাথে সাথে এত বড় আর একটা ধোঁকা ঠিক নিতে পারে না ধ্রুব, তাই বিশাখাকে একটা থাপ্পড়ি বসিয়ে দেয়। অন্যদিকে পুলিশ অফিসার গায়েন ভাবছে সুরেশ যখন মারা যায় সেদিন কি সত্যি সত্যি জামশেদপুর ছিল ধ্রুব? কনস্টেবল বলে, আমরা খুঁজে দেখেছি, সেখানের হোটেলে তো তার নাম দেখিয়েছে, কিন্তু সিসি ক্যামেরা না থাকায় নিশ্চিত হয়ে বলা যাবে না যে সে সেদিন হোটেলেই ছিল কিনা। অন্যদিকে বিশাখা কান্না করে করে আরাত্রিকাকে বলে, এই শেষ সময়েও তোর সব চাই তাই না রে আরাত্রিকা? এমনিতেই তো তোর সামনে ঝুঁকে আছে ধ্রুব, তার উপর আমাকে এইভাবে অপমানিত করে তুই তাকে একেবারে নিতে চাইছিস, তাই তো? আরাত্রিকা বলে, না রে, এরকম কিছুই না, আসলে পুরাতন অভ্যাস তো সমালোচনা করার, তাই হয়ে গেছে, মুখ থেকে বেরিয়ে গেছে। আমি আসলে তোকে সন্দেহ করেছিলাম, কিন্তু এখন তো বুঝতে পেরেছি কেন তুই তীর্থদার গার্লফ্রেন্ডকে দোষারোপ করতে চাইছিলি না। যদি কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসে, তাই তো? বিশাখা বলে, এটা কি সময় হলো এইসব প্রশ্ন করার? তখন আরাত্রিকা উঠে এসে বলে, শুধু বিশাখা কেন এক্সপোজ হবে, আমাদের সবার এক্সপোজ হওয়া উচিত। যাওয়ার আগে আমাদের সবার পরিষ্কার হয়েই যাওয়া উচিত, আর কোনো সত্য লুকানো উচিত না। ধ্রুব বলে, এই তীর্থ প্লিজ তুমি যাও, আমি তোমাকে আর সহ্য করতে পারছি না, তুমি যাও এখান থেকে, না হলে কিন্তু আমার হাত উঠে যাবে তোমার উপর। তীর্থ বলে, আমি চলে গেলে কিন্তু অনেক রহস্যেরই কোনো দিক খুঁজে পাবে না, আমি তো এসেছি আজ সব কিছু বলতে। অন্যদিকে তীর্থ আর একটা ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে দেখা যায় সে চন্দ্রিমাকে রিকোয়েস্ট করছে যা হয়েছে হয়েছে তা ভুলে যেতে, কিন্তু চন্দ্রিমা বলে, না, আমি আর এই বাচ্চা কাচ্চা চাই না। তো এরপর চন্দ্রিমা আরো উল্টো পাল্টা কথাবার্তা বলে, মানে সে এখানে উল্টো গেম খেলছে, যা সম্পর্কে ধ্রুবকে সুরেশ বলেছে, অর্থাৎ মৃত্যুর খেলা, কিন্তু সেই সম্পর্কে সুরেশ ডিটেলস বলে যেতে পারেনি। তারপর দৃশ্য আসে বর্তমানে, আর আরাত্রিকা বলে, চন্দ্রিমা আমাদের বন্ধু নাকি শত্রু ছিল রে? বুঝতে পারছি বিশাখা, তুই না হয় তার ঘর ভেঙেছিলি, কিন্তু আমি কি করেছিলাম তার? আমি কি দোষ করলাম? আমি আর দিতি তো তার কোনো ক্ষতিই করিনি। তারপর আরাত্রিকা আর বিশাখা বলে, তার মানে আমাদের সাথে দেখা করার আগে থেকেই তোমরা সবটা জানতে? তখন অনির্বাণরা বলে, হ্যাঁ, আমরা সবই জানতাম, আর তোমরা দেখা করে করে কি কি বলতে সেই সব নিয়েই আমরা একে অপরের সাথে কথা বলতাম, সবাইকে সব জানিয়ে দিতাম। এরপর আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে তীর্থরা বসে কথা বলে একে অপরের সাথে। তো তারা এখানে খুব অবাক হয় এটা জেনে যে তাদের স্ত্রীরা তাদেরই সম্পর্কে উল্টোপাল্টা কথা বলছে। আর এখানে সুমিত বলে, ছি, ভাবতেই আমার লজ্জা হচ্ছে যে আমাদের স্ত্রীরা আমাদের সম্পর্কে এইসব বলছে, যাতে করে অন্য পুরুষের কাছ থেকে সহানুভূতি পেতে পারে। তারা তো এখন তাদের স্ত্রীকে বিশ্বাসই করতে পারছিল না। তো এরপরে দৃশ্য আসে বর্তমানে, যেখানে অনির্বাণ বলে, আমরা সবই জানতাম যে আমাদের স্ত্রীরা আমাদের সম্পর্কে কি জঘন্য জঘন্য কথা বলতো, ঠিক যেমন তীর্থ তার স্ত্রীকে দাবার গুটি বানিয়েই খেলা করেছে আর অপমান করেছে, কারণ যে করেই হোক তার তো শুধু খেলায় জিততে হবে, এর জন্য যাকে খুশি তাকে অপমান করতেও তার বাধেনি। আর তাদের স্ত্রীরাও একই কাজ করেছে, তাদের স্বামীদেরকে অন্যদের কাছে ছোট করেছে। আরাত্রিকা বলে, তার মানে তোমরা সবটা জানতে, কিন্তু তা আমাদের কিছুই বুঝতে দিলে না।
অনির্বাণ বলে, হ্যাঁ আমরা সব জানতাম, কিন্তু আমরা ইচ্ছে করেই কিচ্ছু বুঝতে দেইনি তোমাদের, কারণ খেলা একা তোমরা খেলতে পারো এমন না, আমরাও খেলতে পারি। তো এইভাবেই অনির্বাণরা তাদের স্ত্রীদেরকে ফাঁদে ফেলেছিল। তো যাই হোক, এরপর সেখান থেকে চলে যায় আরাত্রিকা, কারণ সে আর এসব শুনতে পারছিল না, যার কারণে তীর্থ তার রহস্যগুলোকেও আর সবার সামনে আনার সময় পেল না। অন্যদিকে আরাত্রিকা যাওয়ার সময় অনির্বাণকে গাড়িতে বলে, আমরা যে তোমাদের নামে আজে বাজে কথা বলতাম এই সবই তো তোমার জানা, তাহলে এইসব জানার পরও দিতির প্রতি তোমার এত টান কেন? অনির্বাণ বলে, কারণ দিতি আলাদা, আর ধ্রুবেরই বা কেন এত টান তোমার প্রতি? আরাত্রিকা বলে, কারণ আমি আলাদা তাই। তো এখানে তাদের এই নিয়ে ছোটখাটো একটা তর্ক হয়। অন্যদিকে পুলিশ স্টেশনে ইন্সপেক্টর গায়নের সাথে দেখা করতে আসে বৃন্দা। সে জানায়, আমি হয়তো আপনার জন্য কিছু করতে পারবো। এখন বৃন্দা কি করতে পারবে তা তো আমরা একটু পরেই বুঝতে পারবো। যাই হোক, এদিকে আবারও ধ্রুব বসে বসে বলে, ওই বিশাখারও মরে যাওয়াই উচিত, ওর মতো ধোঁকাবাজ মহিলার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তো এইসব ভেবে তার খুব রাগ হচ্ছিল। যাই হোক, এসব ভাবতে ভাবতেই সে একসময় ঘুমিয়ে পড়ে। এদিকে রাতের বেলা বিশাখাকে কল করে তীর্থ আর বলে, আচ্ছা তুমি কি বুঝতে পারছো যে কেন চন্দ্রিমা সুরেশকে বলে গিয়েছিল যদি সে না থাকে তাহলে সুরেশ যেন তার কথা তোমাদেরকে ভুলতে না দেয়? বিশাখা বলে, আমি কি করে বলবো সে কেন এই কথা বলে গিয়েছিল? তীর্থ বলে, একবার ভেবে দেখো, এই একটা প্রশ্নের উত্তরই তোমার আর আরাত্রিকার জীবনের ঝুঁকি কমাতে পারে। তোমরা বুঝতে পারবে যে কে তোমাদের আসল শত্রু। তো এদিকে বৃন্দা পুলিশকে জানায়, আমাকে সুরেশ বলেছিল চন্দ্রিমাকে সেই ফ্ল্যাটে ডেকেছিল সুরেশ, সেটাও তীর্থর কথায়। আর যেই ফ্ল্যাটে চন্দ্রিমা মারা যায় সেটা ছিল আমার মামার। তাই তীর্থ হয়তো ভেবেছিল আমাকে খুব সহজেই ফাঁসিয়ে দেওয়া যাবে এটা করলে, কারণ ওটা আমার মামার বাসা। কিন্তু বিশ্বাস করুন, আমি কিছুই জানি না। আমি নিজেও চাই খুনি ধরা পড়ুক, কারণ চন্দ্রিমাদি আমার ফ্রেন্ডের মতো ছিল। অন্যদিকে আরাত্রিকা আর বিশাখা যখন কলে কথা বলছিল চন্দ্রিমার বলা কথাটা নিয়ে, তখনই সেখানে হঠাৎ করে অনির্বাণ এসে পড়ে যায়। অনির্বাণও ঠিক একইভাবে নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে মারা যায়। আরাত্রিকা তো এটা দেখেই চিৎকার করে ওঠে। সে মেনে নিতে পারে না যে অনির্বাণ এভাবে তার চোখের সামনে মারা গেল। পরের দিন পুলিশ আসে আর আরাত্রিকা তখন বিশাখাকে বলে, এই আমার তো যাওয়ার কথা ছিল, তাহলে অনির্বাণ কেন গেল? আমার মৃত্যুর আগে অনির্বাণ কেন মরে গেল? বিশাখা, আজ থেকে তুই ধ্রুবকে দেখে রাখ, আমি আর তার দিকে নজর দিব না, ও শুধুমাত্র তোর বিশাখা। এরপর পুলিশ এসে তীর্থকে বলে পুলিশ স্টেশনে আসতে, তার সাথে একটু কাজ আছে। বিশাখা বলে, কেন? তুমিই তাহলে সেই কালপ্রিট তাই না? তীর্থ বলে, আমি কিছু করিনি বিশাখা। বিশাখা বলে, এটা আমি সেদিন বিশ্বাস করব যেদিন তুমি সত্যিই মারা যাবে। তাহলে বলো, তুমি কি তাহলে নেক্সট টার্গেট? তো তারপর বাইরে সুমিত আর ধ্রুব কথা বলে, এটা কি হচ্ছে? তাহলে কি যাকে ইচ্ছা তাকেই মারা হচ্ছে? এখানে শুধুমাত্র তারা চার বান্ধবী টার্গেট নয়, বরং এই খেলা নিয়ে যারা যারা মেতে আছে তারাই মারা যাচ্ছে। কিন্তু কে সে যে আড়ালে থেকে এত বড় খেলা খেলছে? তো এরপর পুলিশের কাছে তীর্থ আসে। তখন পুলিশ অফিসার গায়ন বলে, আপনার কথায় সুরেশ সেই রাতে চন্দ্রিমাকে ফ্ল্যাটে ডেকেছিল, আপনি কি তাহলে আপনার স্ত্রীকে মারার জন্য টাকা দিয়েছিলেন? তীর্থ তখন এমনভাবে কথা বলে যেন সে এইসবের আগামাথা কিছুই জানে না। গায়েন তো তখন খুব রেগে যায় আর বলে, এরকম মিথ্যা নাটক আর করতে হবে না, যা সত্যি তাই যেন সে বলে। তীর্থ বলে, আরে আজব তো, আপনি কি সব অদ্ভুত অদ্ভুত কথা বলছেন? আমি সুরেশকে টাকা দিয়েছি এটা সত্যি, কারণ আমি নর্মাল খবর জানতে চাইতাম তার থেকে। এই ধরুন, সেখানে তারা বান্ধবীরা কি কি কথা বলে আর তারা কতটা কি ফাঁদে পা দিল, তার সাথে চন্দ্রিমা আসলে কি খেলা খেলছে, এই সব কিছু। আর আমি কখনোই সুরেশকে বলিনি চন্দ্রিমাকে কোথাও ডেকে আনতে। আর আমি কখনো এটাও বলিনি যে আমি ওই ফ্ল্যাটে যেতাম বৃন্দার সাথে, কারণ আমি চাইনি বৃন্দার বদনাম হোক, কারণ তার এইসবের মধ্যে কোনো দোষই নেই। গায়েন তখন হেসে বলে, আচ্ছা আপনি কি জানতেন আপনার স্ত্রী আর বৃন্দা বন্ধু ছিল? তীর্থ বলে, কি বলছেন এইসব? এরপর আমরা আর একটা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে চন্দ্রিমা ডেকে আনে বৃন্দাকে আর সে বলে সে প্রেগনেন্ট। বৃন্দা বলে, কিন্তু আমাকে তো তীর্থদা বলেছে আপনার মাথায় সমস্যা, আপনি অসুস্থ, তাই আপনাকে ডিভোর্স দেওয়া যাবে না। এত বড় মিথ্যুক তীর্থ, সেটা তো আমি ভাবতেই পারছি না। চন্দ্রিমা বলে, হ্যাঁ সে মিথ্যাবাদী, আর সে তোমার সরলতার সুযোগ নিয়ে তোমাকে ব্যবহার করে এরপর কষ্ট দিয়েছে, তাই তার তো শাস্তি পাওয়াই উচিত। এরপর দৃশ্য আসে বর্তমানে, যেখানে গায়নকে কল করে
অনির্বাণের বৌদি। তার বৌদি পুলিশকে বলে, আমি আসলে কিছু বলতে চাই আপনাকে অনির্বাণের মৃত্যুটা নিয়ে। পুলিশ বলে, আচ্ছা আপনি চলে আসুন নাকি আমি আসব? তখন ওই বৌদি বলে, না না আপনি থাকুন, আমিই আসব। তখনই সেখানে আসে আরাত্রিকা আর বলে, কার সাথে কথা বলছিলে? ধ্রুবের নাম বললে শুনলাম। তার বৌদি রেগে বলে, ছি আরাত্রিকা, মাত্র অনির্বাণটা মারা গেল, একটু তো লজ্জা রাখো। আমার তো মনে হচ্ছে তুই আর ধ্রুব মিলেই অনির্বাণকে খুনটা করেছিলি। এই কথা শুনেই তো আরাত্রিকা একদম চুপ হয়ে যায়, সে আর একটা কথাও বলতে পারে না। অন্যদিকে পুলিশ তীর্থকে বলে, কি ব্যাপার, তোমাকে একজন ওয়েটার দেখেছে রাগারাগি করতে সুরেশের সাথে, সেটা কেন করেছিলে বলো তো? এরপর আমরা সেদিনের দৃশ্য দেখি, যেখানে দেখা যায় তীর্থ তাকে বকাবকি করছিল যে সে কেন তীর্থর মেসেজের রিপ্লাই করেনি আর কোনো আপডেট কেন দিচ্ছে না সে। তখন সে বলে তার সাথে চন্দ্রিমা ছিল, তাই সে রিপ্লাই দিতে পারেনি। তীর্থ তখন জিজ্ঞেস করেছিল, বাচ্চার ব্যাপারে কিছু বলেছে? ডাক্তার দেখায়? সুরেশ বলে, হ্যাঁ অনেক কিছুই বলে তাকে নিয়ে, গতরাতেও বলছিল অনেক কিছু। তারপর দেখা যায় গতরাতে চন্দ্রিমা বলছিল, এই বাচ্চা আমার একার আর কারো নয়। সুরেশ বলে, যদি আপনার হাজবেন্ড ভালো বাবা হতে চায় তখন? চন্দ্রিমা বলে, তার থেকে ভালো তুমিই বাবা হয়ে যাও। এই নিয়ে চন্দ্রিমা খুব হাসাহাসি করে। দৃশ্য আসে বর্তমানে, আর তীর্থ পুলিশকে বলে, আমার ইচ্ছা করছিল গলা টিপে দেই চন্দ্রিমার। গায়েন বলে, তার মানে এই খুনের চিন্তা আপনার আগে থেকেই ছিল? তীর্থ বলে, না না আপনিই দেখুন না, চন্দ্রিমা একদম পাগল প্রায় হয়ে গিয়েছিল, না হলে কেউ কারো হাজবেন্ডের এক্সকে ডেকে বন্ধুত্ব করে নাকি? গায়েন বলে, হ্যাঁ তাও ঠিক বলেছেন, তবে উনি কিন্তু শুধু বন্ধুত্ব করেই থেমেছিলেন না, আরো অনেক কিছু করেছেন। তো এরপর আমরা আবারও একটা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে বৃন্দা বলছিল, আমি কি করব বলুন তো চন্দ্রিমাদি, আমি তো তীর্থদাকে বেশি কিছু বলতেও পারবো না, কারণ আমার এই জবটাই সব। এই জব চলে গেলে আমি অনেক অসহায় হয়ে পড়ব, আর আমি এমনিতেই থাকি মামা মামির কাছে, চাকরি না থাকলে তারাও আর আমাকে রাখবে না। তো তারপর এখানে চন্দ্রিমা বলে, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, তুমি শুধু সুন্দর হয়ে তার সামনে থাকবে, যেন সে বুঝতে পারে সে তোমার নখেরও যোগ্য না, আর আমি বাকিটা দেখে নিব তাকে কি করে শাস্তি দিতে হয়, আমাকে ঠকানোর আর তোমাকে ঠকানোর। তো এইসব জানার পর পুলিশ বলে, হ্যাঁ চন্দ্রিমা হয়তো আপনার মোবাইল নাম্বারটা সুরেশের মোবাইলে দেখেছিল, তারপর সে বুঝতে পারে আপনার সাথে তার কোনো সম্পর্ক আছে। তো এরপর এদিকে ধ্রুব বিশাখাকে বলে, আমি তোমাকে সাহায্য করব চন্দ্রিমাকে যে হুমকি দিয়েছে মৃত্যুর তাকে খুঁজে বের করতে। ধ্রুব এইসব করে কারণ তাদেরকে বাঁচতে হবে, তাদের সন্তানদের জন্য। এদিকে চন্দ্রিমা সুরেশের উপর নজর রাখতে বলেছিল বৃন্দাকে, আর সুরেশকে টাকা পয়সা দিয়ে তার থেকে সব রকমের খবর আনতেও বলে দেয় সে। তো ব্যাপারটা এমন হয়ে গেল যে একজনের মাধ্যমেই 10-20টা চক্রান্ত চলছে। তো যাই হোক, এইদিকে ধ্রুব আর বিশাখা বেরিয়ে পড়ে আসল ক্রিমিনালকে খুঁজতে। তখন ধ্রুব বলে, কোথা থেকে খোঁজা শুরু করবে? বিশাখা বলে, তাদের সেই গল্প করার জায়গা থেকে, মানে তারা যেখানে বসে বসে এতদিন গল্পগুজব করত সেখান থেকে। তো ধ্রুব বলে, কেন, কার সাথে কথা বলবে? বিশাখা বলে, তোমার সাথে বলবো, কারণ আমার সবকিছুই তো তুমি জানো, কিছুই তো লুকিয়ে রাখার নেই আর। কিন্তু আমি কি তোমাকে জানি? এখন একসাথে যখন কাজ করছি তখন তোমাকে আমার সম্পূর্ণভাবে চেনা উচিত। অন্যদিকে দেখা যায় পুলিশকে অনির্বাণের বৌদি বলে যে রাতে চন্দ্রিমা মারা যায় সে রাতে অনির্বাণ বাইরে ছিল, আর অন্ধকারে আরাত্রিকা একজনের সাথে কথা বলতে যায়। গায়েন বলে, জানি সেটা ধ্রুব ছিল, এই কাহিনী আমার জানা। অনির্বাণের বৌদি বলে, কি বলেছিল তাও জানেন? গায়েন বলে, না আপনি জানেন? অন্যদিকে বিশাখা ধ্রুবকে জিজ্ঞেস করে যে আমি আর আরাত্রিকা সমান দোষী, কিন্তু তাও তুমি আরাত্রিকাকে পছন্দ করো কেন? সে তো ধোয়া তুলসী পাতা না। ধ্রুব এরপর এখানে সব বলে যে আরাত্রিকা একদমই আলাদা, কারণ সেই রাতে ধ্রুবকে সে সব সত্যি সত্যি বলে দিয়েছিল যে সে এই সব কিছু অভিনয় করছে আর সে খুব ভুল করেছে। কিন্তু এত মিথ্যার মধ্যেও আরাত্রিকা যে তাকে ভালোবেসে ফেলেছে সেটাও বলে দেয়। ধ্রুবও যে আরাত্রিকাকে ভালোবাসত সেটাও সে জানায়। তো এইসব শোনার পর খুবই রেগে যায় বিশাখা আর বলে, ও খুব সুন্দর কাহিনী তো, সে আগে আগে সব বলেছে বলে সে ভালো হয়ে গেল। ধ্রুব বলে, শুধু এই কারণে না। অন্যদিকে বৌদি পুলিশকে বলে, আমি সেই রাতে শুনি আরাত্রিকা ধ্রুবকে বলছে
আমরা কি সারা জীবন এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করব নাকি? আমরা কি কখনো এক হতে পারবো না? ধ্রুব বলে, পারবো। আরাত্রিকা তখন জিজ্ঞেস করে, কিভাবে? ধ্রুব তখন জানায়, আমরা যদি মুক্ত হয়ে যাই তাহলে। আরাত্রিকা তখন জিজ্ঞেস করে, কিভাবে মুক্ত হব এইসব থেকে? তো বৌদি সেই রাতে তাদের এইসব কথাবার্তাই শুনেছিল, যার উপর ভিত্তি করে সে মনে করছে অনির্বাণকে খুনটা হয়তো ধ্রুব আর আরাত্রিকা মিলেই করেছে। তারপর গায়েন আসে আরাত্রিকাকে জিজ্ঞেস করতে যে তারা সেই রাতে কি করে মুক্ত হবে বলে ভেবেছে, তাদের প্ল্যানটা কি ছিল। আরাত্রিকা বলে, আরে অদ্ভুত এক কথা বলছেন তো। আমি সেই রাতে না হয় আবেগে কিছু কথা বলেছি, তাই বলে কি আমি অনির্বাণকে খুন করে মুক্ত হব নাকি? আর আমার সংসার ভাঙার হলে আমি এত কিছু করতাম না সেটাকে বাঁচিয়ে রাখার জন্য। আর একটা কথা, যখন হাজবেন্ড ওয়াইফ আলাদা হতে চায় তখন মুক্তির পথ হিসেবে ডিভোর্সকে বেছে নেয়, খুনকে না। আর আমি খুন কেন করতে যাব যখন আমি চাইলেই ডিভোর্স দিতে পারবো? এইসব শুনে গায়েন বলে, হ্যাঁ বুঝলাম, আর কিছু কি আছে যা বলার বাকি? আরাত্রিকা বলে, ধ্রুব ভেবেছিল এই খেলার ব্যাপারে জানাজানি হলে সে এটাকেই অজুহাত বানিয়ে বিশাখাকে রাগ করে ছেড়ে দিবে, আর বাকিরাও হয়তো সেই রকমই ভেবেছে। তো ইন্সপেক্টর গায়েন বলে, তাহলে আপনি জানেন না সেই রাতে আপনার কাছ থেকে গিয়ে ধ্রুব কোথায় ছিল? আর সুমিত, আপনিও হয়তো সেই রাতে বিশাখার সাথে ছিলেন না। এটাও একটা নাটক, তাই তো? অন্যদিকে দেখা যায় সুরেশকে তারই রেস্টুরেন্টের একটা ওয়েটার ভালোবাসতো। সে আজ বিশাখা আর ধ্রুবকে তার ব্যাপারে কিছু বলে যে সুরেশ একমাত্র টাকাকেই ভালোবাসতো, তাই সে টাকার বিনিময়ে একে অন্যের কথা লাগায় আর ইনফর্মার হয়। সে টাকা নিয়ে একসাথে অনেকের জন্যই কাজ করত। তো অন্যদিকে পুলিশ অফিসার সুমিতকে ধরে আনে তাকে কিছু জিজ্ঞেস করতে সেই রাতের ব্যাপারে, কারণ পুলিশ তো এখন জানে তারা একে অন্যের স্ত্রীর সাথে ছিলই না সেই রাতে। তো সুমিত কিছু বলবে, কিন্তু সে খুবই ভয় পায় যে সে কতটুক কি বলবে না বলবে। অন্যদিকে ধ্রুবকে বিশাখা বলে, তুমি কি সব সত্যিটা আমাদের বলেছ নাকি তোমরা আরো কিছু লুকিয়ে রেখেছ? ধ্রুব বলে, আসলে আমরা সেই রাতে যখন মিট করতে যাই তখন দেখি চন্দ্রিমা বেরিয়ে যায় একটা গাড়িতে করে। আমরা ফলো করি তাকে, আর যে বিল্ডিং থেকে পড়ে সে মারা যায় সেখান পর্যন্ত গিয়ে আবারও ফিরে আসি, কিন্তু ভেতরে কি হয় সেটা আমরা জানি না। তো বিশাখা বলে, আমি বিশ্বাস করতে পারছি না, আর হতে পারে তোমরাই খুন করেছ আর আমার থেকে এখন দূরেই থাকো। ধ্রুব বলে, আরে আমরা সত্যিই কিছু করিনি, আমরা তো শুধু একসাথে সেখানে গিয়েছি আর ফিরে এসেছি। তাও এবার পুলিশই দেখুক, যদি আমরা দোষী হয়ে থাকি সেটা প্রমাণ হয়ে যাবে। তো এইদিকে একই কথা সুমিতও পুলিশের কাছে বলে। অন্যদিকে আরাত্রিকাকে বিশাখা বলে, পুলিশকে তারা বলেছে তারা সেই রাতে চন্দ্রিমাকে ফলো করে সেই বাড়ি পর্যন্ত গিয়েছে। এবার আমরা কি বলবো? তখন বিশাখা বলে, যা বলবো সব মিথ্যা বলবো, মিথ্যা ছাড়া সত্য বলবো না। এখন দোষীকে সেটা বলা তো খুব কঠিন। দেখতে দেখতে কেমন যেন সবাইকেই অপরাধী মনে হচ্ছে, তাই না? এখন দেখা যাক শেষ পর্যন্ত এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায় কিনা। যাই হোক, তারপর ধ্রুব আসলে সেও পুলিশকে একই কথা বলে, আর এটাও বলে সেখানে সিসি ক্যামেরা থাকলে দেখে নিন যে আমরা সত্যি বলছি কিনা। ইন্সপেক্টর গায়েন বলে, সমস্যা তো এটাই, সেই দিনই সিসি ক্যামেরা খোলা হয় নতুন সিসি ক্যামেরা লাগানোর জন্য। ধ্রুব বলে, তাহলে সেই এলাকার সিসি ক্যামেরা যে খারাপ এটা সবচেয়ে ভালো কার জানার কথা? আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, ধ্রুব আর ধ্রুব কিন্তু একই মানুষ। উচ্চারণের সুবিধার্থে আমি কিন্তু ধ্রুবকে ধ্রুব বলেই ডাকছি। যাই হোক, তো অন্যদিকে আমরা আবারও একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে চন্দ্রিমার কাছে আসে বৃন্দা আর এসেই তাকে সুরেশের ব্যাপারে বলে এবং তাকে এটাও জানায় যে তীর্থর আরো একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, আর আজ রাতে তোমাকে এখানে আটকে রাখার কথা বলেছে তীর্থ, হয়তো বাড়িতে কেউ আসবে। তো এরকম ইনফরমেশন পেয়ে চন্দ্রিমা সেই রাতে ইচ্ছে করেই বাড়ি ফেরে এইটা দেখতে যে সেই মেয়ে আসলে কে। সে খুবই চুপিসারে ঘরের ভেতরে ঢোকে। তারপর সে গিয়ে যা দেখে সেটার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না। সে এবার ভালো করেই জানতে পেরেছিল যে বিশাখার সাথেই তার হাজবেন্ডের সম্পর্ক আছে। তার নিজেরই ফ্রেন্ড তাকে এত বড় ধোঁকা দিয়েছে এটা সে মেনে নিতে পারে না, এবং এরপর থেকেই তার মরণ খেলার পার্ট শুরু হয়। এরপর বর্তমানে পুলিশ সবাইকে একসাথে ডাকে, আর ওইদিকে ধ্রুব গিয়ে আরাত্রিকা আর বিশাখাকে জিজ্ঞেস করে, যদি আরো কোনো সত্যি বাকি থেকে থাকে তাহলে প্লিজ বলে দাও, কারণ পুলিশ তোমাদেরকে ধরবে। আর তার বড় কারণ হচ্ছে সুমিত তোমাদেরকে দেখেছে সেই রাতে চন্দ্রিমা যে বাড়ি থেকে মারা যায় সেখানে। আরাত্রিকা বলে, আরে না না, এরকম হতেই পারে না, আমরা কিচ্ছু করিনি। বিশাখা বলে, আর লুকিয়ে লাভ নেই, যা জানি সব বলতেই হবে রে।
আমরা আর কখনোই এই সত্য থেকে পালাতে পারবো না। অন্যদিকে পুলিশ তীর্থর বাড়ি যায় আর তাকেও আলাদাভাবে সবকিছু জিজ্ঞেস করে। তারপর এখানেই এক অন্য রকম সত্যি সামনে চলে আসে। সেই রাতে হঠাৎ করেই আরাত্রিকা, বিশাখা আর দিতির মোবাইলে মেসেজ করে চন্দ্রিমা তার সাথে দেখা করার জন্য এবং সেই ফ্ল্যাটেই আসতে বলে যেখানে সে মারা গিয়েছিল। তো তারা তো ভেবেছে হয়তো বেশি দরকার বা বিপদ আপদ, তাই তারা রাতেই বেরিয়ে পড়ে। কিন্তু শুধুমাত্র দিতি তাদের সাথে আসে না, আরাত্রিকার বিশাখা আগে রওনা দেয়। অন্যদিকে সুরেশও তীর্থকে কল দেয় আর তাকে এটা জানায় যে কেউ একজন আছে যে তাকে টাকা দিয়েছে আর বলেছে চন্দ্রিমাকে ওই ফ্ল্যাটে ডাকতে। তো এই ব্যাপারে জানার পর টেনশনে তীর্থ ওই বাড়িতে আসে। তখনই বিশাখা আর আরাত্রিকার সাথেও তার দেখা হয় আর তারা তখন উপরে আসে আর দেখতে পায় যে চন্দ্রিমা ওখানেই পড়ে আছে আর তার নাক কান দিয়ে রক্ত পড়ছে। রক্ত দেখেই তো তীর্থ বেহুশ হয়ে পড়ে যায়। তো এখানে আসলে চন্দ্রিমাকে সেদিন যেতে মানাই করেছিল বৃন্দা, কিন্তু চন্দ্রিমা বলে আমাকে যেতে হবে আর আমি একজনকে ব্ল্যাকমেল করছি, হয়তো সেই আসবে সেখানে। তো তারপর সেই রাতে যখন তারা দেখে চন্দ্রিমা এভাবে পড়ে আছে, আরাত্রিকা এবং বিশাখা ভাবে হয়তো তাকে ডাক্তারের কাছে নিলে সে বেঁচে যাবে, কিন্তু এখানেই তারা ভুল করে। তারা দুজন চন্দ্রিমাকে তুলে ছাদের রেলিংয়ে রাখতে যায়। তখনই তীর্থর জ্ঞান ফিরে আসে আর সে এত জোরে চিৎকার করে ওঠে যে সাথে সাথেই আরাত্রিকার, বিশাখার হাত পিছলে চন্দ্রিমার বডি ছাদ থেকেই নিচে পড়ে যায় আর এভাবেই তারা নিজেদেরকে চন্দ্রিমার মৃত্যুতে জড়িয়ে ফেলে। তো পুলিশ এই সব কথা জানার পর তীর্থকে বলে কিন্তু চন্দ্রিমার মৃত্যু তো হয়েছে ছাদ থেকে পড়ার আগেই, বিষক্রিয়ার কারণে। তাহলে কে সেই খুনি যে এই সমস্ত খুন করছে? বৃন্দা তখন বলে হতে পারে যাকে চন্দ্রিমাদি ব্ল্যাকমেইল করেছে সে। তো এই সব কথা বলার মাঝেই দেখা যায় বৃন্দারও নাক মুখ কান দিয়ে রক্ত পড়তে থাকে আর সেও ওখানেই মারা যায়। আর এই রহস্যকে রহস্য রেখেই গল্পটিও শেষ হয়। তবে এই গল্পের অবশ্যই পরবর্তী সিজন আসবে আর সেখানেই হয়তো এই সব মৃত্যুর রহস্যের জট খুলবে। সেখানেই জানা যাবে কে আসলে এতগুলো খুন করছে, তার উদ্দেশ্যই বা কি, আর চন্দ্রিমাই বা কাকে ব্ল্যাকমেইল করছিল। তো এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের পরবর্তী সিজনের জন্য অপেক্ষা করতে হবে। আর এর পরবর্তী সিজন যখনই আসবে আমি সেটা আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাই হোক, এই তো ছিল আজকের গল্প। তো এই চার বান্ধবীর জীবনের গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।